আজ কলেজে নতুন স্যার আসবে। সবার মাঝে টানটান উত্তেজনা, বিশেষ করে মেয়েদের। তবে একজন বাদে। রানীর সেদিকে না আছে কোনো আগ্রহ আর না আছে কোনো উত্তেজনা। কলেজের আসার পর থেকে দেখছে মেয়েদের হুড়াহুড়ি আর কলরব। সবার মুখে এক কথা, নতুন স্যার। নতুন স্যারকে নিয়ে সবাই কথা বলছে। শোনা গেছে সে দেখতে খুবই সুদর্শন আর স্মার্ট। কিন্তু একমাত্র রানীরই সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। কারণ তার মন দখল করে আছে অন্য কেউ। প্রিন্সিপাল সহ সব প্রফেসর আর স্টুডেন্ট হাতে হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে নতুন স্যারকে শুভেচ্ছা জানাবে। সবার হাতে ফুল আর মুখে হাসি। কিন্তু রানীর মুখ বেজার। বিষয়টার তার ডোন্ট কেয়ার ভাব পাত্তাই দিচ্ছে না এটার মাঝে। ভিড়ের মাঝে দাঁড়িয়ে আছে সাথে সামিয়া। তুই এত লাফালাফি করছিস কেন? দম যেন তোর আহামরি করছে। ভালো করে একটু দাঁড়া, এখনই তো আমার পাটা বর্তা করে দিতি। রানীর কথা শুনে সামিয়া জবাব দেয়, দেখ আজ এমন করিস না। শুনেছি নতুন স্যার নাকি অনেক সুন্দর দেখতে, নাকি প্রিন্স। আমার যে আর তরস হয়েছে না। তো আমি কি করব? তোর মতো কি আমি লুচ্চা নাকি? পারলে তুই গলায় ঝুলিয়ে নাচতে থাক। আজাইরা ঘম যৎসব বাজে কথা। বাজে কি বললাম আমি? তুমি পাইছ একজন রে, চিনো না জানো না দেখনি, তার জন্যেই দেওয়ানা হয়ে থাকো সব সময়। আর কারো দিকে নজর দেস না তুই। কত ভালো ভালো ছেলেকে তুই রিজেক্ট করেছিস জানিস? এক একজন কতটা সুন্দর আর স্মার্ট ছিল দেখেছিলি কি একটু নজর দিয়ে? সামিয়ার কথা শুনে রানী রেগে যায়। বান্দরনি ভুলেও আমার রাজকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবি না, না হলে এখানেই তোর মাথা ঘেরে রাখব। সামিয়া একটা মুখ ভেঙচি দেয়। বিড়বিড় করে বলে, পাইছে এক আবাল, যাকে কোনো দিন দেখেওনি তার জন্যে তিনি পাগল। কিছু বললেও তেলে বেগুনে জ্বলে উঠে। কি বললি? কি বললি তুই? দোস্ত সিন ক্রিয়েট করিস না, এখনই হয়তো। সামিয়ার কথা শেষ হতে না হতেই মেয়েদের চিৎকার শোনা যায়, নতুন স্যার চলে এসেছে। সবাই একসাথে চিৎকার করছে, যেন স্যার না মডেল এসেছে। কলেজের গেট দিয়ে বড় এক হোয়াইট গাড়ি এলো। সেখান থেকে কালো একজোড়া শু দেখা গেল। ভেতর থেকে যে বেরিয়ে এসেছে তাকে দেখে সবাই চুপ করে রইল। সবার নজর তার দিকে। মেয়েদের বুকের ভেতর হার্টবিট বাড়তে থাকে। আরও কিছু হচ্ছে কি না তা শুধু তারাই জানে। সাদা প্যান্ট, সাদা কোট, সাদা ট্রাই, কালো সানগ্লাস, লম্বা খাড়া চুল, চিকন লাল আভা যুক্ত ঠোঁট। এক হাত প্যাকেটে দিয়ে এগিয়ে আসছে। খুব লম্বা, গায়ের রং ধবধবে সাদা, বডি তো দেখার মতো। সব মিলিয়ে সুদর্শনের থেকেও বেশি। তার এমন স্টাইল দেখে সব মেয়েদের জান যায়। সবাই মুখ হা করে তাকিয়ে আছে। একে একে সবাই তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। শুধু রানী অন্যমনে অন্যদিকে তাকিয়ে আছে। নতুন স্যার এগিয়ে আসতে আসতে রানীর কাছে যায়। রানী অন্যদিকে মুখ করে ফুল এগিয়ে দেয়। স্যার এক মনে তাকিয়ে থেকে বিষয়টা খেয়াল করে। অন্যমনস্ক থাকায় স্যারের পায়ে তার পা লেগে যায়। হোয়াট দ্য হেল! রানী ঘাবড়ে সামনে তাকায়। লোকটার দিকে রানী কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে। এই কয়েক সেকেন্ডেই তার যেন দম বন্ধ হয়ে আসছিল। লোকটা আসলেই সুদর্শন। শুধু সুদর্শন বললেও ভুল হবে, তার থেকেও বেশি। কি বডি! জিম বডির মাংস গুলি কোট বেদ করেও রানীর যেন খেয়াল হলো। আবার চোখ নামিয়ে নিচে তাকায়। স্যারের পায়ের উপর তার পা। খুব ভয় পেয়ে যায়। পা সরিয়ে, সরি স্যার, এইটুকু বলে রানী সামিয়ার হাত টেনে কোনো রকম সেই জায়গা থেকে চলে যায়। যাওয়ার সময় সামিয়া বারবার ঘাড় ঘুরিয়ে স্যারকে দেখছিল। স্যার দুই আঙ্গুল দিয়ে সানগ্লাসটা খুলে রানীর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। মনে মনে বলে উঠে, এই মেয়ে প্রথম দিনই এমন কাণ্ড করল। তার সামনে এসে প্রিন্সিপাল বলে, ওয়েলকাম টু আওয়ার কলেজ মিস্টার শুষ্ক আহমেদ। ইয়েস। দুজন হাত মিলিয়ে অফিস রুমের দিকে যায়। যাওয়ার সময় একবার পিছন ফিরে রানীকে দেখার চেষ্টাও করল। চিকন লম্বা ফর্সা মেয়েটার মুখ বারবার তার চোখের সামনে ভাসছে। টানা চোখ, ঘন চোখের পাপড়ি, লাল ঠোঁট, লম্বা চুলের সেই মুখখানা শুধু ভাসছে শুষ্কের চোখে।
শুষ্ক অফিস রুমে চলে গেলে সব মেয়েরা তাকে নিয়ে কথা বলতে শুরু করে। কি অ্যাটিটিউড, কি স্টাইল, কি স্মার্ট, এক কথায় পারফেক্ট, মন কেড়ে নেওয়ার মতো মানুষ। রানী সামিয়াকে নিয়ে মাঠের এক কোণায় চলে যায়। ভাবতে থাকে লোকটাকে নিয়ে সবাই এমনিতেই মাতামাতি করছে না, লোকটার মাঝে সত্যি এমন কিছু আছে। রানী দাঁড়িয়ে আছে, সামিয়ার আগে বলল, আমাকে টেনে আনলি কেন? তোর ভালো লাগছিল না কিন্তু আমার তো সেই ভালো লাগছিল। তবে কি ভাবছিস তুই? বল কেন আনলি? চুপ করবি তুই? মনে হচ্ছিল চোখ দিয়ে গিলে ফেলছিলি তুই। তাতে তোর কি? সবাই তো তাই করছিল। চল ক্লাস শুরু হয়ে যাবে। আজ যদি নতুন স্যারটা শুরুতে ক্লাস নিত। রানীর আগে সামিয়ার দিকে তাকায়। আর একটা কথা বললেও তোকে ফোসকা বানিয়ে গিলে ফেলব, মনে থাকে যেন। রানীর কথা শুনে সে চুপ করে রানীর সাথে যেতে থাকে। ক্লাসের মাঝে থাকা যাচ্ছে না, শুধু নতুন স্যার, নতুন স্যার আর নতুন স্যার। সব মেয়েদের মুখেই এক মানুষের নাম ডাক। এক একজন এক এক কথা বলছে। সবাই তার স্মার্ট আর সৌন্দর্য নিয়ে কথা বলছে। তারা বলা বলি করছে ওনার সাথে যদি রিলেশন করা যায়, এমন একজনকে পেলে জীবন ধন্য। এখন থেকে প্রতিদিন সেজেগুজে আসবে যদি একবার ওনার নজর পড়ে। আরও কত রকম কথা। রানীর শুধু এইগুলি বিরক্ত লাগছে। কানে হাত দিয়ে চোখ বন্ধ করে নেয় সে। মুহূর্তে ভাবনার জগতে ডুব দেয়। ভাবতে থাকে কবে রাজের সাথে তার দেখা হবে। নতুন স্যার ক্লাসে এসেছে, সবাই খুশি মনে দাঁড়িয়ে তাকে সম্মান জানালো। সবাইকে বসতে বললেও মেয়েরা তার দিকে হা করে আছে। শুষ্কের নজর গেল একজনের উপর, চোখ আটকে যাওয়া সেই মেয়েটির দিকে। রানী কানে হাত দিয়ে চোখ বন্ধ করে ঠোঁটের কোণায় হাসি টেনে আনে। স্যার যে ক্লাসে এসেছে তার সেদিকে বেমালুম খেয়ালই নেই। সে তার কল্পনার জগতে রাজ নামক ব্যক্তিকে নিয়ে হামাগুড়ি দিচ্ছে। শুষ্ক সবাইকে চোখ রাগিয়ে বসতে বলে। সব মেয়েরা তাই করল। সে এগিয়ে গেল রানীর দিকে। তখনও রানী যেই কে সেই। শুষ্ক এগিয়ে তার সামনে দাঁড়ালো। 2 মিনিট দাঁড়িয়ে রইল। সামিয়া নিচ দিয়ে রানীকে চোখ খুলতে বললেও কোনো কাজ হয়নি। অবশেষে শুষ্ক টেবিলে সজোরে এক থাপ্পড় দেয়। সাথে সাথে রানীসহ বাকিরা কেঁপে ওঠে। রানী ধরফড়িয়ে উঠে দাঁড়ায়। সামনে তাকিয়ে নতুন স্যারকে দেখে ঘাবড়ে যায়। শুষ্ক ঢুক গেলে রানী, এটা ক্লাসরুম তাই নয় কি? এটা তোমার ঘুমানোর জায়গা মনে হয়? ডেমেট আনসার মি। শুষ্কের ধমকে রানী খুব ভয় পায়। মুখ তোতলাতে তোতলাতে জবাব দেয়, সরি স্যার। এত ভুল হয় কি করে? তখনও তো আমার পায়ে তুমি পা লাগিয়ে দিয়েছিলে। এখন এলাম না দাঁড়িয়েছ, আর না নিজের মাঝে আছো। মনে হয় ভাবনার রাজ্যে চলে গিয়েছিলে। কিছু বলছি। সরি স্যার। হোয়াট দ্য সরি? স্যার সরি মানে আমায় মাফ করে দিন। হোয়াট? শুষ্কের রাগী কণ্ঠ শুনে রানী বুঝতে পারে এইভাবে হুটহাট যাতা বলা যায় না। নিজের বলা কথায় সে নিজেই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নেক্সট টাইম যেন না হয়, এটা বলে শুষ্ক সামনে যায়। ইকোনমিক্স নিয়ে পড়াবে শুষ্ক। রানীর এই ক্লাসটায় বড্ড ঝুঁক থাকলেও ভালো লাগছে না। নতুন স্যার এসেই তার উপর ধমকানি শুরু করল। তাই রানীর মন খারাপ। শুধুমাত্র রাজের কারণে সে ইকোনমিক্স নিয়ে অনার্স শেষ করবে। সবে অনার্স প্রথম বর্ষে পড়ে। রাজের কথা ভেবে সে এই সিদ্ধান্ত নেয়। যদি এর উছিলায় একবার রাজকে দেখতে পায়, স্বপ্নের রাজপুত্রকে যদি একবার চোখে দেখার সুযোগ পায়। শুষ্ক ক্লাস করাচ্ছে, সবাই মনোযোগ দিয়ে শুনছে। মেয়েরা শুনছে বললে দোষ হবে। একরকম তার দিকে তাকিয়ে আছে, আর সব কিছু গিলছে। রানী মাথা নিচু হয়ে বিড়বিড় করে বলছে, সামিয়ার বাচ্চা, তোকে এনাকন্ডার মতো চিবিয়ে খেয়ে ফেলতে ইচ্ছে করছে। কি? যা শুনেছিস ঠিক তাই। আমি আবার কি করলাম? তুই তো তোর রাজকে নিয়ে স্বপ্নে চলে গিয়েছিলি। আমি তো তোকে ডেকেও ছিলাম। তুই তো শুনিসনি, তাই স্যারের কাছে বকা খেয়েছিস। আমার কি দোষ? যা দোষ সব তোরই। বান্দরণীকে বলেছিল তখন বলতেই সাজ শুরুতে যদি নতুন স্যার আসত। তোর অপা মুখের কথাই সত্যি হলো। কি হতো তখন এটা না বললে? তুই বলেছিলি বলেই তো স্যার এলো আর আমি বকা খেলাম।
এখন দেখ দোষ কার, তোর না অন্য কারো কুত্তি কোথাকার। রানীর কথা শুনে সামিয়া তার দিকে তাকায়। অবাক হয় না, কারণ সে জানে রানী কি কি বলতে পারে আর কতটা উদ্ভট। যা, এতে আমার দোষ কোথায়? তোরই দোষ, সব দোষ তোর। ওই রাক্ষসটা চোখ রাঙিয়ে আমায় কত ধমক দিয়ে গেল, তুই কিছুই বললি না। বান্ধবী নামে তুই কলঙ্ক, আর ওই রাক্ষসটা স্যার নামে। প্রথম দিন এসেই কেউ এসব করে? কই অন্য কেউ তো? শুষ্ক প্যান্টের প্যাকেট 2 হাত দিয়ে বলল। অন্য কেউ তো কি? অন্য কেউ ওই রাক্ষসের মতো প্রথম দিন এসেই এমন করেনি, বরং সুন্দর। রানী থেমে গিয়ে বলে, শামু তোর গলাটা এমন বেটা বেটা লাগে কেন? আমার বকা খেয়ে কি তোর গলার আওয়াজ মোটা হয়ে গেল নাকি? সামিয়া বেচারা ভয়ে চুপ করে আছে। শুষ্ক বলল, লিসেন, এই দিকে তাকাও, ওদিকে নয়। কথা অনুযায়ী রানী মাথা উঁচু করে সামনে তাকাতেই দেখে শুষ্ক প্যান্টের মাঝে হাত গুজে দাঁড়িয়ে আছে। রানী সাথে সাথে উঠে দাঁড়ায়। সাথে ঢুক গিলে, আমি ক্লাস করাতে আসছিলাম, তোমার ননস্টপ বকবক শুনতে নয়। নিজের কারণে বকা শুনবে আবার দোষ দিবে অন্য কাউকে? সেই কখন থেকে দেখছি মাথা নিচে করে রেখেছ এখানে। না আসলে তো জানতামই না তুমি কি কি বলছিলে। বের হও। শুষ্কের কথায় রানী মাথা তুলে তার দিকে তাকায়। কি হলো? বললাম না বের হও। সরি স্যার। শাট আপ। বের হও এখনই। শুষ্কের ধমক শুনে রানী তাড়াতাড়ি করে বের হয়ে পড়ে। ক্লাস থেকে বের হও। কি? বললাম ক্লাস থেকে বের হও। বারান্দায় চুপ করে দাঁড়িয়ে থাকো, এটাই তোমার পানিশমেন্ট। স্যার আর হবে। শুষ্ক কিছু না বলে রানীর হাত ধরে টেনে দরজার কাছে নিয়ে যায়। এখানে চুপ করে দাঁড়িয়ে থাকবে। শুষ্ক ক্লাসে ঢুকে গেলে রানী মুখ ভেঙচি কাটে। ধম ধম দেখলে গায়ে আগুন জ্বলে। আরে যা যা, তোর মতো কত ছেলে আমার কাছে আসলো আর গেল, আর উনি আসছে কোন ধম? উনি ভাবে না জানি আমি কি। আরে তুমি একটা ধম, ঘোড়ার আন্ডা। স্যারকে এই সব বলা ঠিক হচ্ছে? আরে দূর দূরে, স্যার এমন করলে স্টুডেন্টরা এমন বলবেই। রানী বিড়বিড় করে চুপ হয়ে গেল। শুষ্ক ভেতরে ক্লাস করাচ্ছে। রানী আবার বকবক করা শুরু করল। হায় রাজ চৌধুরী, কবে আমি আপনাকে দেখব? আর কতদিন? 1 বছরের উপর তো হলো অপেক্ষা করছি। আর কবে দেখা দিবেন আপনার রানীকে? আপনাকে দেখার জন্যে তো আমি উদ্বিগ্ন হয়ে আছে। হায় মাবুদ, ওনাকে আমার সামনে আনো। আল্লাহ প্লিজ প্লিজ প্লিজ। রানী দরজার পাশে দেওয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করে আল্লাহর কাছে তার মনের কথা জানাচ্ছিল। শুষ্ক রানীর কাছে গিয়ে আস্তে আস্তে বলল, কার জন্যে এত অপেক্ষার প্রহর গুণা? কার জন্যে এত উদ্বিগ্নতা? কার জন্যেই বা এভাবে সময়ে অসময়ে আল্লাহর কাছে এত দোয়া চাওয়া? ফিসফিসানি কথা কানের কাছে শুনে রানীর অন্তর কেঁপে ওঠে। সারা শরীর কাটা দিয়ে ওঠে। থতবত খেয়ে চোখ খুলে শুষ্ককে দেখে ঢুক গিলে। চোখ বড় বড় করে তাকিয়ে থাকে রানী শুষ্কের দিকে। চলো। কোথায়? আমাকে ফার্দার প্রশ্ন করবে না। আই ডোন্ট লাইক ইট। শুষ্ক টানতে টানতে রানীকে মাঠ দিয়ে নিয়ে গেল। আর সবাই হা করে তাকিয়ে আছে। শুষ্কের জন্যে বরাদ্দ করা রুমে রানীকে নিয়ে যায়। চেয়ার টেনে বলে, বসো। মা মানে? সিট ডাউন। কে? কেন? শুষ্ক চোখ গরম করলে রানী তাড়াতাড়ি করে বসে। শুষ্ক নিজের চেয়ারে বসে। রানী অনেক অস্বস্তি ফিল করছে। শুষ্ক তার দিকে তাকিয়ে আছে। সে মুখ অন্য দিকে ঘুরিয়ে নিচ্ছে, যার ফলে বাতাসে সামনের চুলগুলি তার মুখ ঢেকে দিচ্ছে। রানী বারবার সরাচ্ছে, ফ্যানের বাতাসে আবার এলোমেলো করে দিচ্ছে। শুষ্ক মুচকি হেসে উঠে দাঁড়িয়ে রানীর দিকে হাত বাড়িয়ে দিলে রানী একটু পিছনে হেলে পড়ে। শুষ্ক তার চুলের দিকে হাত বাড়িয়ে দিয়ে ঠিক করার বদলে এলোমেলো করে দেয় আরো। রানী চুল ঠিক করে মুখ ভেঙচি কাটে। শুষ্ক জোরে হেসে ওঠে। রানী ভাবতে থাকে, আজব, উনি আমাকে এখানে সঙ্গের মতো বসিয়ে কেন রেখেছে? আর কি অদ্ভুত আচরণ! কোন স্যার স্টুডেন্টের চুল এমন করে? এ তো আমার থেকেও অদ্ভুত। যাই হোক, ভালোই হলো সবাই আমাকে অদ্ভুত অদ্ভুত বলে। এখন না হয় তাকে দেখিয়ে বলবো উনি আমার থেকেও অদ্ভুত। রানী আরো বেশ কিছু সময় বসেছিল।
পুরোটা সময় শুষ্ক রানীর দিকেই পলকহীন তাকিয়েছিল। বেশ কিছু সময় দুজনে এভাবেই বসেছিল। শুষ্কের চোখে ছিল রানীর মুগ্ধতা আর রানীর শুধু ছিল বিরক্তি। তারপর শুষ্ক রানীকে জোর করে কিছু বিষয় বুঝিয়ে দিল। তারপর রানীকে ছুটি দিয়ে দিল। যাওয়ার আগে রানীকে বলে দিল, এমন ভুল যেন আর না হয়, এবং কারো জন্যে এত অপেক্ষার পাহাড় পাড়ি না দিয়ে নিজেকে নিয়ে ভাবো। শুষ্কের কথায় রানী কোনো পাত্তা দিল না, তা সে বেশ বুঝেছে। রানী একটু নাক ফুলিয়ে চলে গেল। যেতে যেতে বলতে লাগল, লোকটা যেমনই হোক মন্দ পোড়ায় না। দূর রানী, তুই এত ভাবছিস কেন? তাড়াতাড়ি বাসায় গিয়ে ঘুম দে। রাজকে নিয়ে কল্পনা করলেও তোর মন মাথা দুটোই ঠিক থাকবে। রানী তাড়াতাড়ি করে বাসায় চলে যায়। আজ একটু শান্তিতেই আসতে পেরেছে বখাটে ছেলেটাকে, আজ আর দেখা যায়নি। রানী বাসায় এসেই শাওয়ার নিতে চলে যায়। তার মা সিনথিয়া এসে খাওয়ার জন্যে অনেক ডেকে গেছে, কিন্তু সে মানা করে দিয়েছে। যখন তার সময় হবে তখন সে খেয়ে নিবে। শাওয়ার নিয়ে ভিজে চুলগুলি ছেড়ে সে ব্যালকনিতে চলে যায়। মুক্ত বাতাসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। নিচ থেকে তার দিকে দুটি চোখ নজর দিচ্ছে। এক জোড়া চোখ লুকিয়ে থেকে তার দিকে অপলক তাকিয়ে আছে। তারপর রানী নিজের রুমে চলে যায়। গিয়ে এক ঘুম দেয়। রাজকে সে কল্পায় আঁকে। ড্রিম বয় তার স্বপ্নেই থেকে গেল। কবে যে সে সামনে আসবে তা রানীর জানা নেই, কিন্তু তবুও কল্পনা জল্পনা করতে সে পিছু হাঁটে না। রাজ চৌধুরী বিখ্যাত বিজনেসম্যান। শুধু যে দেশ জুড়ে তার নাম তা নয়, বিদেশেও তার নাম ডাক প্রচুর। ইভেন বিশ্বের সেরা বিজনেসম্যানেও সে দ্বিতীয় স্থান কেড়ে নিয়েছে। বয়স তেমন নয়, 28 বছর বয়সী এই ছেলে বিশ্বের মাঝে নামডাক তৈরি করে নিয়েছে। উদ্দাম সাহস, চেষ্টা আর স্বপ্ন তাকে সেখানে নিয়ে পৌঁছেছে। এত নামডাক হলেও তাকে চেনার মতো মানুষের বড্ড অভাব। সে নিজের প্রাইভেসি নিয়ে চলে। মিডিয়ার সামনেও আসে না। কখনো কোনো ক্যামেরায় তাকে আজ পর্যন্ত দেখা যায়নি। সে কখন কোথায় কোন দেশে থাকে তা তার গার্ডরা ছাড়া কেউ জানে না। কানাঘুষা শোনা গেছে তাকে দেখতে কোনো প্রিন্সের চেয়ে কম নয়। এত বড় একজন ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ হয়েও সে সবার অগোচরে। তার নাম সবার মুখে, তবে চোখে দেখা নয়। রানীও তাকে দেখেনি, যা শুধু নাম ডাকি শুনেছে। মানুষের নিষিদ্ধ আর অদৃশ্য বিষয়ে প্রবল ঝোঁক বিদ্যমান। রানীরও হয়েছে তাই। না দেখেই সে রাজে মশগুল। রাজ অন্তঃপ্রাণ তার চোখে দেখেনি, তবুও মারাত্মক এক ইচ্ছে মনে পোষণ করে রেখেছে। দেশের নামকরা এমন এক মানুষের সাথে সবারই তো দেখা করতে ইচ্ছে হয়। রানীও খুব করে হয়। সবাই নায়ক, খেলোয়াড় বা বিশিষ্ট কোনো ব্যক্তিকে পছন্দ করে। মনে মনে কত আশা করে। রানীও করে রাজকে নিয়ে, সেরা বিজনেসম্যানকে নিয়ে তারও অনেক স্বপ্ন, কল্পনা জল্পনা আছে। রানী তো অনেক ছেলেকে রিজেক্ট করেছে। তারা দেখতেও যেমন ছিল, প্রভাবশালীও ছিল। দেখতে তো সে রূপে কোনো অংশে কম নয়। যে কোনো ছেলের নজর কাড়া সৌন্দর্য তার। তবুও রানী তাদের সবাইকে মানা করে দিয়েছে। রানী তো মনে মনে ঠিকও করে নিয়েছে সে রাজকে ছাড়া বিয়েই করবে না। দরকার হলে চিরকুমারী থাকবে। বিয়ের নামটাও শুনতে চায় না সে। বাবা বা মা কেউ বিয়ের কথা তুললে সে চিল্লায়, বাসা মাথায় তুলে নেয়। যা মুখে আসে অদ্ভুত সব কথা বলে। নিজেকে রুমে আটকে রাখে। পরিস্থিতি ঠিক হলে আবার বদ্ধ ঘর থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। বিকেলে ঘুম থেকে উঠলে তার মা তাকে খাইয়ে দেয়। রাতে পড়া ফেবুকিং করে রানী ঘুমিয়ে পড়ে। সকালে তার মা ঘুম থেকে ডেকে দিলে ফ্রেশ হয়ে কলেজে চলে যায়। রাস্তায় সামিয়াকে কল দেয়। রানীর দেরি হয়ে যাওয়াতে সামিয়া কলেজের সামনে তার জন্যে অপেক্ষা করছে। রানী রিকশা ভাড়াটা দিয়ে নামতে নামতে বলল, তালগাছের মতো এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিস কেন? গেটটা পার করলেই পারতি। ভাব দেখাচ্ছি যে তুই আমার জন্যে দাঁড়িয়ে আছিস। আমি কি করব? তুই তো দেরি করে ঘুম থেকে উঠিস তাই। থাক, আর টেঙ্গরা মাছের মতো ভাব দেখাতে হবে না। আমার ঘুম নিয়ে এত মরিস কেন বুঝি না। দেখিস তুই ঘুম গাধা এক জামাই পাবি। কি, তোর মাথা, তাড়াতাড়ি চল। সামিয়া আর কথা না বাড়িয়ে দুজনে কলেজের ভেতর ঢুকে গেল। শুষ্ক ক্লাসে আসতেই রানী না পেরে সবার সাথে উঠে দাঁড়ায়।
শুষ্ক সবাইকে কিছু ইম্পর্টেন্ট বিষয় বুঝিয়ে দেয়। বিদেশ থেকে কোর্স শেষ করে এসেছে কি এমনি এমনি। ক্লাস শেষের এক পর্যায়ে শুষ্ক রানীর সামনে যায়। অফিস রুমে এসো, দরকার আছে, এটা বলেই চলে যায়। আর সবাই হা করে তাকিয়ে থাকে রানী দিকে। রানী এত না ভেবে শুষ্কের কথায় তার কাছে যায়। আসবো? হুম। আপনি প্লিজ আমাকে আর ক্লাসের সবার সামনে এমন করে অফিস আসতে বলবেন না। কেন? এমনি। কেন, কেউ কিছু বলেছে? কেউ না বললেও ভাবে। শুষ্ক নিজের ফোন রেখে উঠে দাঁড়ায়। তার কাছে গিয়ে বলে, কি ভাবে? কি হলো বলো। যা জানি না। তাহলে আমি যখন বলবো তখন আসবে তুমি। পারবো না, বলে রানী চলে যেতে নিলে শুষ্ক তার হাত ধরে থামায়। হেঁচকা টানে নিজের কাছে আনে। আমি কোনো রকম না শুনতে অভ্যস্ত নই। আমার ডিকশনারিতে না নেই। সো সো কি প্রশ্ন করছো আমায়? আপনাকে আমি প্রশ্ন করতে যাব কেন? ছাড়ুন। রানী একটু ঝাড়ি দিয়ে শুষ্কের হাতের আবদ্ধ থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়। শুষ্ক এবার রেগে রানীর বাহু টেনে দেওয়ালের সাথে চেপে ধরে। দাঁত কটমট করে বলে, না আমি প্রশ্ন শুনতে চাই। আর না আমার কথা না শোনা মানতে চাই। আমার রাগ উঠিও না, তাহলে তোমারই ক্ষতি হবে। শুষ্কের চোখ আর এমন ব্যবহারে রানী খুব ভয় পায়। গলা শুকিয়ে আসছে তার, ভয়ে বুক কাঁপছে, মুখ দিয়ে কথাও বলতে পারছে না। শুষ্ক তাকে ছেড়ে দিয়ে নিজের জায়গায় চলে যায়। বস্য। রানী তখনও ওখানেই চুপ করে দাঁড়িয়েছিল। ডেমিট, হোয়াট ডিড আই টেল ইউ? শুষ্কের ধমকে রানী তাড়াতাড়ি করে চেয়ারে বসে। শুষ্ক টেবিলের উপর থেকে পানির গ্লাসটা তার দিকে এগিয়ে দেয়। রানী টগটগ করে সবটা পানি খেয়ে ফেলে। ভেতর শুকিয়ে গিয়েছিল। আমার রাগ উঠিও না, আগুনের চেয়েও আমি কম নই। রাগ চলে আসলে ভেতরে আগুন জ্বলে, ফলে অপর মানুষটাকে আমি সেই আগুনে নিক্ষেপ করি। শুষ্কের ধারালো অস্ত্রে মতো কথায় রানী কেঁপে কেঁপে উঠছে। ভেতর আত্মা শুকিয়ে আসছে তার। শুষ্ক বেশ কিছু সময় রানীর দিকে তাকিয়েছিল। আর রানী মাথা নিচু করে বসেছিল। শুনেছি ইকোনমিক্সে তোমার বেশ ঝোঁক আছে। তুমি নাকি খুব পাকা, সব সময় ইকোনমিক্সে টপ রেজাল্ট করো। জি। বই বের করো। হ্যাঁ, বই বের করতে বললাম। শুষ্ক আরো কিছুক্ষণ রানীকে একা পড়ায়, তারপর যেতে বলে। রানী গুটি গুটি পায়ে রুম থেকে বের হতে থাকে। শুষ্ক আবার তাকে পেছনে থেকে ডাকে। রানী সেখানে দাঁড়িয়েই ঘাড় ঘুরিয়ে শুষ্কের দিকে তাকায়। তোমার ফোন নাম্বারটা দাও তো। রানী আর দেরি না করে শুষ্কের এমন কথা শুনে এক দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। এক দৌড়ে মাঠে চলে আসে। শুষ্ক সেখানে বসেই বলতে থাকে, ডেমিট, হোয়াট হ্যাপেন? ও শিট। রানী হাঁপাতে হাঁপাতে সামিয়ার কাছে যায়। সামিয়া তাকে দেখে অবাক হয়। কিরে স্যার, তোকে কেন ডেকে নিয়ে গিয়েছিল? আর এমন হাঁপাচ্ছিস কেন? বইন, তাড়াতাড়ি চল, না হলে রাক্ষসটা আমায় খেয়ে ফেলবে। তাড়াতাড়ি চল। মানে কি তোকে খেয়ে ফেলবে? আগে চল তো। রানী সামিয়ার হাত টেনে নিয়ে যেতে থাকে। গেটের কাছে আসতেই রিককে দেখতে পায়। এই একমাত্র ছেলে যাকে রানী এত এত কথা শোনায়, তবুও সে রানীর পিছু ছাড়ে না। রানীর খুব বিরক্ত হয় ওকে দেখলে। এত বেহা মানুষের আগে সে একটাও দেখেনি। রিক খুব বাজে আর বখাটেও বটে। না হলে কেউ অপমান করলেও বারবার পিছু ঘুরে। হাই রানী, মাই ডার্লিং, সরি কাল আসতে পারিনি, একটু বিজি ছিলাম। রানী সেই কথায় পাত্তা না দিয়ে সামিয়াকে বলল, শামু তাড়াতাড়ি চল। তাদের পথ আটকে রিক আবার বলে, আরে আরে যাচ্ছ কোথায়? চলো না একটু কফি খাই। তোমাকে কাল না দেখতে পেয়ে মন আনচান করছিল। আর তুমি আমার কষ্টটা না বুঝে চলে যাচ্ছ? আপনার মতো কুত্তা আর আমি একটাও দেখিনি। রাস্তার কুত্তা কেউ পা দিয়ে লাথি দিলে সে আবার ফিরে আসতে ভয় পায়। আর আপনি সেই কুত্তাও নন। যৎসব ফালতু খারাপ লোক। কি করব বলো? তোমাকে না দেখে যে থাকতে পারি না। আপনি কুত্তার সাথে গলায় গলাগলি করে বসে থাকুন, এটাই আপনাকে মানাবে। মিডিল ক্লাস লোক কোথাকার। রানী আর কিছু না বলে সামিয়াকে নিয়ে রাগে চলে যায়। দূর থেকে এক জোড়া চোখ আবার রানীর দিকে তাকিয়েছিল। এবার আর তার চোখে ছিল না মুগ্ধতা,
শুধু ছিল রাগ আর ক্ষোভ। বিকেলে রানী ব্যালকনিতে যায়। সেখানে থাকা গাছগুলিতে পানি দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। কিন্তু আজ আর এক জোড়া চোখ মুগ্ধ হয়ে তাকে দেখল না। রাতে খেয়ে রানী তাড়াতাড়ি শুয়ে পড়ে। একটু পর তার রুমে তার বাবা আসে। রানীমা। রানী তখন ঘুমিয়ে গিয়েছে। বাবা এসে মুচকি হেসে তার গায়ের উপর চাদর টেনে দেয়। তারপর লাইটটা অফ করে চলে যায়। এসেছিল মেয়ের সাথে একটু কথা বলবে, কিন্তু ঘুম পাগলি রানীর জন্যে তা আর হলো না। অজ্ঞাত তিনি চলেই গেলেন। সকালে উঠে সামিয়া আর রানী কলেজের জন্যে রওনা দেয়। গেটের ভেতরে গেলেই কোথা থেকে দৌড়ে রিক আসে। হাঁটু গেড়ে নিচে বসে পড়ে। সামিয়া আর রানী বেশ অবাক হয়। আবার প্রপোজ করে বসবে নাকি? পাশ থেকে শুষ্ক নিজের গাড়ির চাবি আঙ্গুলের ঢায় ঘুরিয়ে ঘুরিয়ে অফিস রুমে যাচ্ছিল। সবে মাত্র গাড়ি পার্ক করে সে এসেছে। চলে যেয়ে আবার রানীর কাছে ফিরে আসে। হোয়াট হ্যাপেন? রিক বিমড়ি খেয়ে শুষ্কের পায়ে পড়ে। স্যার, আমার ভুল হয়ে গিয়েছে। আর হবে না। মানে? কিছু বুঝলাম না। স্যার, আমি রানীকে উনাকে প্রতিদিন বিরক্ত করতাম। আর এমন করব না আমি। মাফ চাইছি। এখানে আমার কাছে মাফ চাওয়ার কি আছে? যাকে এতদিন বিরক্ত করেছিস তার কাছে মাফ চা। রিক তড়িঘড়ি করে রানীর পায়ে হাত দিতে চাইলে রানী এক হাত দূরে সরে যায়। আমায় মাফ করে দিন। আমায় মাফ করে দিন। এমন আর হবে না। আরে করছেন কি? মাফ চাইতে হবে না। শুধু আর বিরক্ত না করলেই চলবে। আমি আর আপনাকে বিরক্ত করব না। আমায় শেষে বারের মতো মাফ করে দিন। সত্যি তো? মনে থাকে যেন। ঠিক আছে, আপনি যান। রিক একবার শুষ্কের দিকে তাকিয়ে চলে যায় আস্তে আস্তে। রানীর সে কি লাফালাফি! আমাকে আজ থেকে আর কেউ বিরক্ত করবে না। কি মজা! রানী বেশ খুশি হয়ে সামিয়াকে জড়িয়ে ধরে। পাশ ফিরে শুষ্কেও জড়িয়ে ধরতে চায়। কিন্তু তার অনেকটা কাছে গিয়ে রানী তার প্রসারিত হাত গুটিয়ে নেয়। ভ্রুক গিলে আমতা আমতা করে বলে, সরি স্যার, মন্দও ছিল না। শুষ্ক রানীর দিকে তাকিয়ে এক গালে হেসে চলে যায়। রানী হা করে দেখছিল সেই হাসি। কি সুন্দর, কতটা মায়ামো সে হাসি। রানী খুশিতে আবার লাফালাফি শুরু করে। সামিয়া তখন বলে উঠে, রানী, এটা তোর বা আমার বেডরুম না, কলেজ এটা। রানী নিজেকে সামলে আশপাশ তাকায়। তারপর সামিয়াকে নিয়ে ক্লাসে চলে যায়। প্রতিদিনের মতো শুষ্ক আজও প্রথমে ক্লাসে এলো। সবাইকে ক্লাস করাই। কিছু টপিক হাতে কলমে বুঝিয়ে দেয়। ক্লাস শেষে আজও রানীকে তার অফিস যেতে বলে। আসবো? কাম। স্যার, আমি আপনাকে আবারও বলেছি, আজও বলছি, প্লিজ আমাকে এইভাবে আর ডেকে পাঠাবেন না। আমি কেন ডাকবো না তা তোমাকে বলে করতে হবে নাকি? অযথা কথা বাড়াচ্ছ রানী। স্যার, এই গুলি সবাই ভালো চোখে নেয় না। ও রিয়েলি? তো কোন গুলি ভালো চোখে নেয়? তোমাকে বিরক্ত করা গুলি? কই, এত দিন সে কলেজের সামনে তোমাকে ও বিরক্ত করেছে, তাতে তো তারা কিছু বলেনি। তার মানে ওগুলি ওরা ভালো চোখেই নিয়েছে, তাই কিছু বলেওনি করেওনি। তোমাকে আমি এমনি তো ডেকেও পাঠাই না, কিছু টপিকও বুঝিয়ে দেই। এই কথাটা যেন আর মুখে না আসে। বসো। কি হলো? রানী গিয়ে চেয়ারে বসে। শুষ্ক 5 মিনিট রানীর দিকে তাকিয়ে থাকে। তারপর পড়া শুরু করে। রানীও মন দিয়ে পড়ে। যাওয়ার আগে রানীকে পিছু ডেকে বলে, রানী, আমার কথার অবাধ্য হইও না, ফলস্বরূপ খুব ভালো হবে না। রানী চলে যায়। যেতে যেতে ভাবতে থাকে, রাজ চৌধুরীর বিষয়ে স্যারকে কিছু জিজ্ঞাসা করব? যদি উনি কিছু জানে। না থাক, কি না কি ভাববে। বাকি আরেকটা ক্লাস করে রানী আর সামিয়া বাসায় চলে যায়। আজ মনটাও ভালো লাগছে। রিক নামক বিরক্ত তার এখন থেকে দূর হলো। কিন্তু যাকে এত বোকার পরেও কোনো কাজ হলো না, সে নিজ থেকে এসে এমন ভাবে মাফ চাইল কেন? বিষয়টা রানী ভেবে উঠতে পারে না, তবুও মনে মনে খুশি হয়। বিকেলে ঘুম থেকে উঠে খেয়ে ঘরে আসতেই রানীর কল আসে। ফোন নিয়ে দেখে আননোন নাম্বার। তাই সে আর কল রিসিভ না করে বিছানার উপর রেখে দেয়। পরপর 2 বার কল হয়ে কেটে যায়। 3 বারের সময় রানী বিরক্ত নিয়েই কল ধরে। শক্ত গলায় ভ্রু কুঁচকে বলে,
আরে কে মশাই, এতবার কল দি। শাট আপ। রাবিশ, কল ধরতে এত সময় লাগে? কি করছিলে? রানী শুকনো ঢুক গিলে। মানুষটা তার নাম্বার পেল কোথায়? কি হলো? আমি কল দিচ্ছিলাম না। আসলে নিচে নামো। কি? তোমার বাসার নিচে নামে? শুধু শুধু নিচে নামতে যাব কেন স্যার? এখন আমি পারবো না। ডেমিট, আমি দাঁড়িয়ে আছি। আরলি, নিচে আসো। শুষ্কের কথা শুনে রানী চমকে যায়। বলে কি লোকটা নিচে মানে? সত্যিই চলে এলো নাকি? রানী জানালার ফাঁক দিয়ে উকি দেয়। হ্যাঁ, সত্যি সত্যি শুষ্ক কালো একটা ফিটফাট শার্ট পরে তার সাদা গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কানে ফোন ধরে রাখা, চোখে কালো সানগ্লাস, এক কথায় দিল কেড়ে নেওয়ার মতো স্টাইল। রানী হা করে আছে। জিম করা বডি যেন শার্ট বেদ করে আসবে আসবে। রানীর বুকটা ধক করে উঠে এমন রূপ দেখে। এই প্রথম এইভাবে কোনো ছেলেকে দেখছে, যেন কোনো সিনেমার হিরো শুটিং করছে। রানী আমতা আমতা করে বলল, আপনি এখানে কি করছেন? আর আমার বাসায় চিনলেন বাকি করে? চোরের মতো জানালা দিয়ে উকি না দিয়ে তাড়াতাড়ি নিচে নামো। কি বলতে চাইছেন? আমার বাসায় আমি চুরি করতে যাব কেন? চুরি করেই তো আমায় দেখছ। রানী জানালার পাশ থেকে সরে এসে বলে, মুটেও না। আমি আপনকে দেখছিলাম না। সেটা আমি বেশ দেখেছি। আর কি বললে? তোমার বাড়ি? মেয়েদের আসল বাড়ি হয় তার অর্ধাঙ্গের বাড়ি, মানে নিজের হাজবেন্ডের বাড়ি। বাজে বকবক না করে নিচে নামো। না, আমি নামবো না। ওকে ফাইন, আমিই উঠছি উপরে। না, আমি নামছি। গুড গার্ল, ফার্স্ট আসো। রানী ফোন হাতে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামে। তার মা সোফায় বসে টিভি দেখছিল। কিরে, কোথায় যাস? আম্মু, আসছি একটু। রানী কথা না বাড়িয়ে বেরিয়ে পড়ে গেট খুলে এগিয়ে যায় সামনের দিকে। শুষ্ক গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। রানী শুষ্কের এই রূপের দিকে তাকাতে চাইছে না, কারণ শুষ্কের এমন স্টাইল দেখে রানীর কেমন কেমন লাগছে, তাই মাথা নিচু করে আছে। আর ওদিকে শুষ্ক রানীকে দেখেই চলছে। তাকাচ্ছ না কেন? আমাতে ফেঁসে যাবে নাকি? শুষ্কের কথায় রানী ঘাবড়ে যায়। শরীর দিয়ে যেন ঘাম বের হয়। অস্পষ্ট কণ্ঠে বলে ওঠে, কে? কেন আসতে বললেন আমায়? কি হলো? কথাটা রানী শুষ্কের দিকেই তাকিয়ে বলেছে। কি দেখছেন? নিশ্চয় তোমাকে না, বাড়িটা দেখছিলাম। রানী মনে মনে বলতে লাগলো, ছি, কি মিথ্যা কথা বলে ডেভিলটা। আমার দিকে তাকিয়ে থেকে বলে কি না বাড়ির দিকে। ড্রাগন একটা। শুষ্ক গাড়ির ভেতর থেকে একটা শিট বের করে আনে, সেটা রানীর দিকে এগিয়ে দেয়। রানী চোখ বুলিয়ে শুষ্ককে প্রশ্ন করে, কি এটা? তোমার মতো পিচ্ছিকে তো আর লাভ লেটার দিব না। কি আমি পিচ্ছি? আরে ডেভিল, তুমি তো জানো না কত ছেলে আমার পিছন ঘুরেছে। এখনো যদি হ্যাঁ বলি ছেলের লাইন লেগে যাবে, আর তুমি কিনা বলছো আমায় পিচ্ছি। খাদাস। কথাগুলি রানী মনে মনে আওড়াতে লাগলো। শুষ্ক আবার বলে উঠে, তুমি পিচ্ছি কি না সেটা মনে মনে আর ভাবতে হবে না। এটা নাও আর বাসায় ঢোকো। শিপটা শুষ্ক রানীর হাতে ধরিয়ে দিয়ে গাড়ির ভেতর বসে, তারপর রানীর সামনে দিয়ে সাই সাই করে চলে যায়। রানী ভ্যাবলার মতো চোখ বড় বড় করে শুষ্কের গাড়ির দিকে তাকিয়ে থাকে। গাড়িটা আড়াল হয়ে গেলে রানী ঘন ঘন চোখের পাতা ফেলে পড়ে একটা ঢোক গিলে বাসার ভেতরে যায়। মায়ের প্রশ্ন, কি রে, কোথায় গিয়েছিলি? আম্মু শিট আনতে। শুধু এটা বলে রানী দৌড়ে উপরে নিজের রুমে চলে যায়। শিটটা ভালোভাবে দেখে বুঝে এটা বেশ কাজের, তাই সাথে সাথে বই নিয়ে বসে পড়ে শিটটা শেষ করার প্রচেষ্টা করে। রাতে খেয়ে এসে ঘুমাবে এমন সময় তার কল আসে। স্ক্রিনে ডেভিল রাক্ষস এর নাম ভেসে আসে। রানী ইচ্ছা করে কলটা না ধরে ফোন রেখে দেয়। 2 বার কল দিলেই রানী ধরে। ওপাশ থেকে বলে উঠে, হাউ ডেয়ার ইউ, আমার কল পিক করছিলে না কেন? ডেমিট, বাসায় কি করো তুমি? তোমাকে না ডেভিল রাক্ষসের মতো খেয়ে ফেলতে ইচ্ছা করে না? হোয়াট? না, আসলে আমি নিচে ছিলাম। খেয়েছো? আমি খেয়েছি কি না জিজ্ঞেস করবে না? রানী বিড়বিড় করে বলল, আমার কিসের ঠেকা লাগছে? কি বললে তুমি? কিছুই না স্যার।
না, আমি শুনলাম তুমি কিছু একটা বলেছ। না স্যার, আসলে বলছিলাম শীটটা দেওয়ার কারণে আপনাকে একটা ধন্যবাদ দিব। রা, আসলে আমি শুকনো ধন্যবাদ নেই না। তাহলে আমি তার সাথে সময় মতো যা নেওয়ার নিয়ে নিব। কি বললেন স্যার? পড়াশোনা কেমন চলছে বলো? রানী শুষ্কের সাথে বেশ কিছুক্ষণ পড়া নিয়ে কথা বলল। রানীও সেগুলি মনোযোগ দিয়ে শুনল। শুষ্ককে তার ভালো না লাগলেও পড়া নিয়ে কথা শুনতে সে নারাজ হয় না। শুষ্ক ঘড়িতে সময় দেখে বলে, রাত 11টার উপরে বাজে, যাও শুয়ে পড়ো। ওকে বাই। বাই। শুষ্ক ফোন রেখে ঠোঁটের কোণায় একটা হাসি ফুটিয়ে আনে। রানী ফোন রেখে তার স্বপ্নের রাজকে নিয়ে ঘুমের দেশে পাড়ি দেয়। বেশ কিছুদিন পরে সেদিনের এক ঘটনা। রানী কলেজের গেট দিয়ে ঢুকতে গেলে দেখে মাফি তার সঙ্গপঙ্গ নিয়ে বসে আছে বাইকের উপর। মাফি খুব রকম বকে যাওয়া একটা ছেলে, সাথে তার সাথে থাকা ছেলেগুলিও সব রকম খারাপ কাজে তাদের পাওয়া যায়। মেয়েদের টিচ করা, ছেলেদের সাথে ঝগড়া মারামারি করা, এমনকি প্রফেসরদেরও সম্মান না করা, তাদের সাথে খারাপ আচরণ করা, এমন অনেক খারাপ কাজে তারা লিপ্ত। রানী আর স্বামীয়া একটু দূর দিয়ে গেলে মাফি বলে উঠে, ওয়ে ওয়ে, ও সুন্দরী, কোথায় যাও চুপি চুপি? একটু কাছে আসো না। মাফি আর তার সাথে ছেলেগুলি হুহু করে হেসে ওঠে। রানী ঘৃণা নিয়ে মাফির দিকে তাকিয়ে আবার চলে যেতে চায়। ওই সুন্দরী, তোকে না আমি ডাকলাম, এদিকে আয়। মাফির কথা শুনে রানী আর স্বামীয়া বেশ ভয়ে দাঁড়িয়ে আছে। কি করা উচিত বুঝে উঠতে পারছে না। পিছন থেকে কেউ একজন এসে রানীর হাত ধরে মাফির কাছ দিয়ে রানীকে টেনে নিয়ে যাচ্ছে। রানী হাঁ করে আছে, সাথে অনেকেই। মাফি চোখ গরম করে শুষ্কের কাঁধ ধরে আটকে বলে উঠল, আরে কে রে তুই? আর ইউ টকিং টু মি? তো এখানে কে আছে মাফির খাবার কে নিয়ে যাওয়ার? হাতটা ছাড়। এই দেখেছিস তোরা? ও আমার সাথে কথা বলার সাহস পাচ্ছে, আবার তুই করেও বলছে দেখেছিস। কে রে তুই? মাফির সামনে দাঁড়িয়ে কথা বলছিস? শুষ্ক মাফির কাছে গিয়ে ফিসফিস করে বলল, পরিচয় পেলে আমার কাঁধ ধরা তো দূরে থাক, চোখের দিকেও না তাকিয়ে পা ধরে বাপ বাপ করতি। শুষ্কের কথা শুনে মাফি ভ্রু কুঁচকে তাকায়। শুষ্ক মাফির হাত নিজের কাঁধ থেকে সরিয়ে তার কাঁধ চাপড়াতে চাপড়াতে জোরে বলে, আমি এই কলেজের প্রফেসর। এটা শোনা মাত্র মাফি খিলখিল করে হেসে দেয়। তাকে নিয়ে বিদ্রূপ করে বলে, শুনেছিস তোরা? ওর পরিচয় পেলে নাকি আমি বাপ বাপ করব ওর পা ধরে। শুনলি তোরা ও কি পরিচয় দিল? ও নাকি এই কলেজের প্রফেসর। এটা শুনে নাকি আমি। মাফি হাসছে তো হাসছেই, সাথে তার ছেলেগুলিও। শুষ্ক ফোন নিয়ে কি একটা করে আবার রেখে দেয়। মাফি হাসি থামিয়ে বলে উঠে, তোর এই পরিচয়? আরে আমি যদি আমার পরিচয়। কথাটা শেষ করার আগেই মাফির কল বেজে ওঠে। ফোনে কি কথা বলে তাড়াতাড়ি বাইক স্টার্ট দিতে ব্যস্ত হয়ে পড়ে। যাওয়ার সময় বলে, তোকে পরে দেখে নিব। শুষ্ক রহস্যের একটা হাসি দিয়ে রানীকে নিয়ে ক্লাসে চলে যায়। শুষ্কের টেবিলে সে আর রানী দুজন মুখোমুখি বসে আছে। মাফি খুব বাজে ছেলে। এই কদিন ও দেশের বাড়ি ছিল, আজই হয়তো ফিরেছে। ওর জন্যে কলেজের কেউ শান্তি পায় না, স্যার ম্যামরাও না। ওর চ্যাপ্টার ক্লোজ। এখন নিজের কথা ভাবো। শুষ্কের কথায় রানী ঠোঁট ফুলিয়ে দেয়। আপনি যে ওর সাথে লেগেছেন, যদি আপনার কি? শাট আপ স্টুপিড। হোয়াট আই ক্যান সে? চুপ করতে বললাম না? শুষ্কের ধমকে রানী ভয় পায়, চুপ করে বসে থাকে। শুষ্ক রাগে ফুসফুস করছে। রাগ উঠলে সে কিছুতেই নিজেকে সামলাতে পারে না। কি থেকে কি করে কে জানে। শুষ্ক পানির গ্লাসটা নিয়ে ঢগ ঢগ করে পানি গিলতে থাকে। রানী কি মনে করে বলে উঠে, স্যার আপনি কি রাজ চৌধুরীকে চিনেন? কথাটা শোনা মাত্র শুষ্ক বিষম খেয়ে পড়ে। মুখে থাকা পানির ছিটেফোঁটা রানীর মুখের উপর গিয়ে পড়ে। শুষ্ক কাশতে থাকে। কাশতে কাশতে বলল, সরি, আমি দেখিনি, ডোন্ট মাইন্ড। রানী ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে, চোখ মুখ খিচে বসে আছে নাক ফুলিয়ে। শুষ্ক কিছু টিস্যু রানীর দিকে এগিয়ে দেয়। রানী সেগুলি দিয়ে মুখ মুছে নেয়। তুমি এখন যাও, আজ আর কিছু পড়াব না, আমি পরে কথা বলবো। কিন্তু স্যার রাজ,
যেতে বললাম তো তোমায়, জাস্ট গো। রানী তাড়াতাড়ি করে সেখান থেকে মন খারাপ করে বাসায় চলে যায়। কি এমন হতো রাজের খবর দিলে তাকে? বাসায় গিয়ে শাওয়ার নিয়ে খেয়ে এক ঘুম দেয় রানী। শুষ্ক আর কলেজ থাকে না, তার খুব কাজ আছে, এখনই যেতে হবে তাকে। ফোনে কারো সাথে কথা বলে সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। খুব কালো এক অন্ধকার জায়গায় শুষ্ক নিজের গাড়ি থামায়। তারপর সাথে সাথে বিশাল দেহী দুই মানব বসো বসো করে দৌড়ে তার কাছে এলো। গাড়ির দরজা খুলে দিল। তারা শুষ্ককে নিয়ে ঘুটঘুটে কালো অন্ধকার রুমের ভেতরে নিয়ে গেল। ছোট একটা লাইটের নিচে একটা চেয়ার রাখা। সেখান থেকে দেখা যাচ্ছে মাফি আর তার সঙ্গরা একসাথে বাঁধা অবস্থায় নিচে পড়ে আছে। শুষ্ক চেয়ারটা টেনে বসে, তারপর বলল, তখন কি যেন বলছিলি? শুষ্কের কথায় মাফি কাকুতিমিনতি করতে থাকে। শুষ্ক মাফির গলা টিপে ধরে। কি বলছিলি রানীকে? মেয়েদের খাবার মনে হয় কুত্তার বাচ্চা? সব মেয়েদের টিজ করিস না কলেজে। আমাকে কি বলছিলি? মাফ করে দিন স্যার, আমায় মাফ করে দিন, আমি আর এমন করব না। শুষ্ক কিছু না বলে এলোপাথারি মারে সবাইকে। প্রায় আধ ঘন্টা পর সে আবার চেয়ার টেনে তাদের সামনে পায়ের উপর পা তুলে বসে হাত দিয়ে চুল ঠিক করে। সবাই তার পায়ে হুমড়ি খেয়ে পড়ছে আর যেন না মারে। তোদের আর কলেজের সামনে পাওয়া যাবে না, বসো না। কখনো আর কোনো মেয়েকে অসম্মান করবি না, বসো। অসহায় মানুষকে আর মারবি? বলেই রুল দিয়ে একটা বাড়ি দেয় মাফিকে। মাফি আর্তনাদ করে বলে, কখনো করব না, বসো। ভালো হয়ে থাকবি? জি বসো জি। শুষ্ক উঠে দাঁড়ায়। বিশাল দেহী দুজনের উদ্দেশ্য করে বলে, ওদের হসপিটালে দিয়ে আসবে। আর হ্যাঁ, তোকে বলছি কাল কলেজে গিয়ে সবার কাছে মাফ চাইবি, ভুল যেন না হয়। ওকে বসো, সবার কাছে মাফ চেয়ে আসবো, যা বলবেন তাই করব। শুষ্ক এক অদ্ভুত রহস্যের হাসি হেসে সেই জায়গা ত্যাগ করল। রানী সেই যে ঘুমিয়ে সন্ধ্যায় উঠেছে। বিছানার পাশ থেকে ফোন নিয়ে দেখে 56টা কল দিয়েছে ডেভিল রাক্ষস। রানী ভয়ে ফোনটা বন্ধ করে ফেলে। না জানি রাগে কি করবে। ধমক দিতে তো আর কম জানে না লোকটা। মনে হয় কান ফেটে মগজে ঢুকে যাবে সেই ধমক। সকাল সকাল ঘুম থেকে উঠে রানী কলেজের উদ্দেশ্য রওনা দেয়। কলেজে গিয়ে দেখে আজ তাড়াতাড়ি এসে পড়েছে। সামিয়া আর সে মাঠে দাঁড়িয়ে আছে। শুষ্ক আসলে একটু পর পিছু পিছু মাফি আর তার সাথে থাকা ছেলেগুলিও আসতে থাকে। অবাক করা বিষয়, কাল যারা ভালো ছিল আজ তাদের কারো হাতে, কারো কপালে, কারো নাকে, কারো পায়ে ব্যান্ডেজ করা। মাফির হাত ভেঙে আছে, কপালে পায়ে ব্যান্ডেজ করা, হাত গলায় ঝুলিয়ে সে কলেজে আসছে। সবাই ভাবছে তাদের এমন অবস্থা করল কে? মাফি এসে আগে দৌড়ে রানীর কাছে যায়, তার কাছে মাফ চায়। আস্তে আস্তে কলেজের ছোট বড় সবার কাছে মাফ চাইছে। অদ্ভুত এক বিষয়, মাফি আর চোখে চোখে শুষ্কের দিকে তাকাচ্ছিল। বিষয়টা রানী বেশ খেয়াল করছে, শুধু কারণ বুঝতে পারছে না। শুষ্ক দূরে প্যান্টের প্যাকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে, মুখে তার রহস্যের হাসি। সর্বশেষ মাফি শুষ্কের কাছে যায়, তার পায়ে হুমড়ি খেয়ে মাফ চায় কালকের জন্যে। শুষ্ক তাকে নিচ থেকে তুলে ভাঙ্গা হাতে আস্তে একটা চড় দেয়। মাফি উড় করে ওঠে। শুষ্ক চোখ দিয়ে ইশারা করলে মাফি আর বাকি ছেলেগুলি চলে যায়। বিষয়টায় কলেজের সবাই অবাক হয়, সবচেয়ে বেশি রানী অবাক হয়, কারণ তার কাছে সন্দেহ লাগছে। রানী ঠাই দাঁড়িয়ে আছে। শুষ্ক এসে রানীকে হেঁচকা টান দিলে তার ধ্যান ভাঙ্গে। কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? শুষ্ক তাকে নিয়ে নিজের রুমে চলে যায়, দরজাটা বন্ধ করে দেয় ঠাস করে। রানীকে দেওয়ালের সাথে চেপে ধরে। মুহূর্তেই তার চোখে রাগের রূপ দেখা যায়। একটু আগেও যার ঠোঁটে রহস্যের হাসি দেখল, এখন তার চোখে রাগ দেখছে রানী। তবুও চোখে মুখে রানী রহস্যের ঘনঘটা দেখতে পাচ্ছে। হাউ ডেয়ার ইউ ননসেন্স! রাত থেকে ফোন অফ ছিল কেন? শুষ্কের কিরিমিরি কথায় রানী ঘন ঘন চোখের পাতা নাড়ে। কি হলো? কি বলছি আমি? কি মানে কি বলছি আমি, তুমি তা শুনতে পাচ্ছ না? না, আসলে ফোন অফ ছিল কেন? চার্জ ছিল না। কারেন্ট তো ছিল, চার্জে লাগাওনি কেন? মনে ছিল না।
কেন তোমার এইটুকু মন কোথায় থাকে? রাজ চৌধুরীর না মানে আসলে কিছু না। শুষ্ক ফ্যালফ্যাল করে রানীর দিকে তাকিয়ে আছে। ইস, হাতির মতো শরীর নিয়ে ঝুঁকে আছে আমার উপর। ইস, সরুন। হোয়াট আর ইউ সিইং ডেমিট? কিছু না, সরুন। শুষ্ক রানীর বাহু চেপে ধরে, মুখ খুব কাছে নিয়ে। সারা দিন এত রাজচৌধুরী করো কেন? কি আছে ওর মাঝে যা অন্য কারো কাছে পাও না? পার্সোনালিটি। উনাকে আমি আমার সবটা দিয়ে দিয়েছি, সব ভালো লাগা, সব। এখন ছাড়ুন আমায়। শুষ্ক রানীর মুখের আরো কাছে চলে যায়। কেন তা আমাকে দেওয়া যায় না রানী? প্লিজ বলো না। কি যা তা বলছেন? রানী ধাক্কা দিয়ে শুষ্ককে ঠেলে দেয়। শুষ্ক একটু দূরে গিয়ে পড়লে তার প্যাকেট থেকে একটা কার্ড পড়ে যায়। শুষ্ক মাথা নিচু করে জোরে জোরে শ্বাস নেয়। বিষয়টা তার রুচিতে লাগে। তার রাগ উঠেছে। রানী কার্ডটা তুলে দেখে বুঝতে পারে আইডি কার্ড। অপর পৃষ্ঠায় চোখ বুলালে দেখে তার ছবি। নামের দিকে নজর দিলে দেখতে পায় রা। বাকিটা দেখার আছে ছমেরে শুষ্ক সেটা নিয়ে নেয়। রানী দেখতে চাইলেও শুষ্ক তা কেড়ে নিজের কাছে রেখে দেয়। রানী কাড়াকাড়ি করেও পারে না নিতে। মাফিকে আপনি মেরেছেন তাই না? রানীর কথায় শুষ্ক অবাক হয়, মুখ ঘুরিয়ে নেয়। রানী আবার তার দিকে ফিরে। কি হলো বলুন স্যার? ক্লাসের টাইম হয়ে গিয়েছে, ক্লাসে যাও। তার মানে আপনি মাফিকে মেরেছেন তাই না স্যার? বললাম না ক্লাসে যাও। স্যার আগে আমায় বলুন আপনার নাম আসলেই শুষ্ক তো? তাহলে আইডি কার্ডে আপনার ছবির সাথে না। শুষ্ক আর কিছু না বলে দরজা খুলে সেখান থেকে হনহন করে বের হয়ে যায়। রানী পিছন থেকে অনেক ডাকে কিন্তু সাড়া পায় না। ক্লাসের শেষে শুষ্ক আজ আর রানীকে তার রুমে যেতে বলে না। রানী তাড়াতাড়ি করে বের হয়, কিন্তু তার আগেই শুষ্ক নিজের গাড়ি নিয়ে চলে যায়। রানী বাসায় গিয়েও শুষ্ককে কল করে কিন্তু পায় না। রানীর রাগ হয়, সাথে সন্দেহের পাহাড় জমে। শুষ্ক নিজের বাসায় সুইমিং পুলের পাশে রাখা ডিভানে বসে আছে, মুখের উপর হাত রাখা। তার মাঝেও চিন্তার ছাপ। চোখ বুলি টগটগ করে তাকিয়ে আছে, চোখের পাতা পড়ছে না। আর কত এইভাবে? অনেক দিন তো হলো এই লুকোচুরি খেলা। আর কত দিন এই লুকোচুরি খেলা চলবে? এখনো কি সময় হয়নি? এখনো এইভাবে আড়ালে থাকার কোনো মানে আছে? হয়তো বা না। আর না, নিজের ভালোবাসার কাছে আত্মপ্রকাশের সময় চলে এসেছে। প্রেয়সী সময় যে আগত, ভাবতেই মানুষটার মুখে হাসি ফুটে আসে। এমন সময় তার কল আছে। হ্যালো। ইয়েস বলো। কালকেই? কানাডা? ঠিক কত দিন সময় লাগবে? ওকে ফাইন, কনফার্ম করে দাও। আর পাসপোর্টটাও রেডি করে নাও, কাল 12টার ফ্লাইটে। ওকে রাখছি। কাজের জন্যে তাকে 2 দিনের জন্যে কানাডা যেতে হবে। তারপরে এসেই প্রেয়সীকে সারপ্রাইজ দিবে। বড় ধামাকা অপেক্ষা করছে। রানী রাতেও স্যারকে কল দেয় কিন্তু ফোন বন্ধ পায়। এবার খুব রাগ হয় রানীর। সে রাতে রানীর ঘুম হয় না। রাগ, চিন্তা, ভাবনা আর সন্দেহ সব মিলেমিশে এক হয়ে উঠেছে তার। আইডি কার্ডটা দেখার পর থেকে আরো কেমন যেন লাগছে। ছবি তো ঠিকই আছে, তবে নামের জায়গায় রা। কেন? উনার নাম শুষ্ক, তবে নাকি শুষ্কের আগে আরো কিছু আছে? রানী মাথার চুল টেনে বলতে থাকে, ইস, আর পারছি না, এত চিন্তা করতে আর পারছি না। প্রচণ্ড ধরেছে মাথাটা। উফ, না, কাল উনার সাথে কথা বলতেই হবে। আমার থেকে পালিয়ে গেলেও উনাকে আর ছাড়ছি না। উনার সব কিছু বলতেই হবে। কেন সেদিন রিক আমার কাছে মাফ চাইল? যাকে এত অপমান করেও পিছু ছাড়াতে পারলাম না, সে কি না দৌড়ে উনার পায়ে পড়ল মাফ চাইতে? উনি বলার পর আমার কাছে মাফ চাইছে কেন? আর মাফি, যাকে কলেজের স্টুডেন্ট সহ প্রফেসররা পর্যন্ত ভয় পায়, তার কি নাই হাল হলো? কেন এমন করলো তাদের? আবার এসে সবার কাছে মাফও চাইল। বড় কথা, বারবার কেন স্যারের দিকে তাকাচ্ছিল মাফি? তবে কি মাফিকে স্যারি? না, সব না জানা পর্যন্ত আমি আর ঠিক থাকতে পারছি না, কিছুতেই না। দরজার ওপার থেকে তার বাবা বলে উঠল, কিরে রানী মা, কি বিড়বিড় করছিস? এখনো ঘুমাসনি? নিশ্চয় বাবা আমার ঘরের পাশ দিয়ে যাচ্ছিল। হায় হায়, কি বলবো এখন?
কিরে রানীমা? হ্যাঁ বাবা আসি। রানী গিয়ে দরজা খুলে দেয়। মা কি করছিলি এতক্ষণ? রানী চুপ। কি রে? বাবা পড়ছিলাম। মিথ্যে বলছিস? লাইট তো অফ ছিল। রানী মাথা চুলকাতে চুলকাতে বলল, আসলে বাবা মানে আমার ঘুম আসছিল না। মেয়ের কথা শুনে আরমান হেসে একাকার। চল তোকে ঘুম পাড়িয়ে দেই। না বাবা লাগবে না, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি ঠিক ঘুমিয়ে যাব। আরে আয়, গল্প শুনে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বি। আরমান মেয়েকে নিয়ে বিছানায় যায়। যেতে যেতে বলে, জানিস ছোট থাকতে তুই গল্প না শুনে কিছুতেই ঘুমাতিস না। সে কি বায়না ছিল তোর? রানী মুচকি হেসে বাবার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। তার বাবা মাথায় হাত বুলিয়ে দিয়ে গল্প করতে থাকে। রাজপুত্র আর রাজকন্যার গল্প। রানী রাজপুত্রের জায়গায় রাজকে কল্পনা করতে করতে চোখ নেতিয়ে আনে। বাবা তো এক জাদুর পরশ। এই ছায়া মাথার উপর থাকলে সবকিছু খুব মনোরম লাগে। নিজেকে খুব হালকা হালকা লাগে। বাবা নামক জাদুকর হলো দুনিয়ার সবচেয়ে বড় জাদুকরের সেরা। বাবার সাথে ঠিক কারো তুলনা হয় না। বাবারা প্রতিটা সন্তানের ভালোবাসা হয়। বাবার ছায়ার তলে থাকলে চিন্তা ভাবনা কম থাকে। কারণ মাথার উপর তো বাবা আছেই। আর যদি সেই বৃক্ষটার ছায়া পাওয়া না যায় তবে আকাশ সমান চিন্তা মাথায় চেপে বসে। বাবার ছায়া এমন হয়। পরের দিন রানী খুব তাড়াতাড়ি করে কলেজে যায়। কিন্তু কলেজের সময় হয়ে যাচ্ছে, শুষ্ক তো আসছে না। অবশেষে প্রথম ক্লাস অন্য স্যার এসে করিয়ে গেল। রানী ভেবেছে হয়তো স্যার আজ আসবে না। রানী সোজা প্রিন্সিপালের কাছে যায়। মে আই কামিং স্যার? ইয়েস স্যার। শুষ্ক স্যার আজ আসবে না? না স্যার। একটা কথা। বল রানী। স্যার আমি কি স্যারের ডিটেলস সম্পর্কে একটু জানতে পারি? রানী তুমি আমার মেয়ের মতো। আমার কলেজের খুব ভালো একটা স্টুডেন্ট, তুমি নিজেও খুব ভালো। সব মিলিয়ে তোমাকে খুব স্নেহ করি আমি। আমি চাই না এমন কিছু বলো যা তোমাকে কটু কথা শোনাবে। আশা করি বুঝতে পেরেছ কি বললাম। জি স্যার। সরি, ভুল হয়ে গিয়েছে। যাও, কাজ আছে আমার। রানী চলে এলো, রাগে কটমট করছে। সেদিন আর ক্লাস করেনি, বাসায় চলে যায়। এর পরের দিনও কলেজে গিয়ে দেখে আজও শুষ্ক কলেজে আসেনি। রানীর রাগ সন্দেহ যেন হিমালয় ছুঁয়েছে। মুখ ভূতা করে আবার বাসায় চলে যায়। ঠিক 3 দিনের মাথায় শুষ্ক কলেজে যায়। প্রিন্সিপালকে সে বলেই গিয়েছিল। রানী তখন স্বামীর সাথে কথা বলছিল। রানী তুই এইভাবে কেন বসে আছিস? তো কলেজের এত লোকের সামনে কি নাচব? না মানে হাসি হাসি মুখে কথা তো বলতে পারিস। তোর মতো পাগল ছাগল আমি? কি? জিজ্ঞাস করলাম, তোর মতো কি আমি পাগল ছাগল যে কোনো কারণ ছাড়া বিকলের মতো হাসব? এইভাবে কথা বলছিস কেন? তোর ভাগ্য ভালো এখনো যে তোর 14 গোষ্ঠীকে ধুয়ে দেইনি। স্বামীয়া আর কিছু বলে না, চুপ করে যায়। তা না হলে রানীর বলা শেষ হবে না। রানী বসে বসে মাঠের ঘাস উবড়াচ্ছিল। তুই গরু হয়ে গেলি? হোয়াট ননসেন্স! না মানে কখন থেকে ঘাস উঠাচ্ছিস? এইগুলি ভেজে মোমের ভেতর চিকেনের বদলে দিয়ে তা আবার ভেজে তোর হবু জামাইয়ে খাওয়াবো। সাথে তোর গলার উপর উঠে তোকে গিলাম। কি? রানী মন খারাপ করে ঘাসে হাত দিতে গিয়ে সামনে তাকাতেই দেখে শুষ্ক কি সুন্দর কলেজের ভেতর আসছে। রানী আর চিন্তা বা সময় নষ্ট না করে দৌড়ে তার সামনে যায়। কোথায় ছিলেন দুদিন? রানীর কথায় শুষ্ক থেমে একবার তার দিকে তাকায়। পরে কোনো কথা না বলে হাঁটতে থাকে। সে ভালো করেই জানে রানীকে কিছু না বললে সে তার সাথে যেতেই থাকবে। শুষ্ক আপন মনে হাঁটছে। যেতে যেতে সে নিজের রুমে চলে যায়। আর রানী তো তাকে প্রশ্নের উপর প্রশ্নের আবরণে মুড়িয়ে দিচ্ছে। বকবক করতে করতে এটাও তার খেয়াল নেই যে সে রুমের ভেতর চলে এলো। রানী ভেতরে যেতেই শুষ্ক দরজা বন্ধ করে দেয়। এবার রানীর হুঁশ ফিরে ঢুক গিলে বলে, আপনি দরজা বন্ধ করলেন কেন? আমি পরে কথা বলবো। ক্লাস শুরু হয়ে যাবে, আমি যাই। রানী তাড়াতাড়ি কথাগুলি বলে দরজার দিকে যেতে চাইলে শুষ্ক তার হাত ধরে পথ আটকে বলে, কোথাও নয়, কোথাও যাওয়া হবে না। এতক্ষণ না ননসেন্সের মতো ননস্টপ বকবক করছিলে? সো এখন প্রশ্ন করো।
শাহজাদির উত্তর দিতে আমি প্রস্তুত। মা মানে প্রশ্ন করো। না, আমার তো কোনো প্রশ্ন নেই, আমি যাই। রানী আবার যেতে চাইলে রাজহাত প্রসারিত করে তাকে বাধা দেয়। এবার রানী ভয় পেয়ে যায়, ভ্রুক গিলছে আর ঘন ঘন চোখের পাতা ফেলছে। শুষ্ক তার দিকে এগিয়ে যেতে যেতে বলে, ডু ইউ সাসপেক্ট মি? আমাকে তুমি সন্দেহ করছো? মা তাহলে প্রশ্নের উপর প্রশ্ন ছুড়ছ কেন? এমনি। ও রিয়েলি ডোন্ট ইউ সাসপেক্ট মি, বাট আই ক্যান সি দ্য অবভিয়াস ডাউট ইন ইউর আইস। ও সত্যি, তুমি আমাকে সন্দেহ করছো না? কিন্তু আমি তোমার চোখে স্পষ্ট সন্দেহ দেখতে পাচ্ছি। কি যাতা বলছেন, আমাকে যেতে দিন। এবার শুষ্ক রানীর কোমর জড়িয়ে টেনে আনে। কি করছেন? ছাড়ুন আমায়, ছাড়ুন বলছি। কেন জানতে চাইবে না আমার আসল পরিচয়? বলি মারি আপনার পরিচয়। জান বাঁচানো ফরজ কাজ, ছাড়ুন আমায়। রানী শুষ্কের বুকে হাতে কিল চড় দিতে থাকে। শুষ্ক মুচকি হেসে রানীকে ছেড়ে দেয়। রানী হুড়মুড়িয়ে একটু দূরে গিয়ে পড়ে। শুষ্ক তার হাসিটা ভেতরে রেখে বলে, ওকে দেন, ডোন্ট টক অ্যাবাউট দিস এনিমোর। নিজে বাঁচলে বাপের নাম, আর কখনোই বলবো না। রানী আর দেরি না করে শুষ্কের পাশ কাটিয়ে দৌড়ে দরজা খুলে বের হয়ে যায়। শুষ্ক মুচকি হেসে হেসে বলে, প্রেয়সী, ইউ উইল রিমেম্বার ইট এগেইন এন্ড এগেইন। প্রেয়সী, এটা তুমি বারবার মনে করবে। রানী যেতে যেতে ভাবতে থাকে, মানুষটার মাঝে সত্যিই কিছু একটা আছে, না হলে কি আর এমন করে? কেনই বা বলল পরিচয় জানার কথা? তবে সত্যিই কি উনি উনার পরিচয় গোপন করছে? না হলে কেন এমন কথা বলবে? নিশ্চয় কোনো গন্ডগোল আছে। বিষয়টা ছেড়ে দিলে চলবে না। না, রাতের ঘুম হারাম করার চেয়ে ঘটিয়ে দেখা ভালো। শুষ্ক দ্বিতীয় ক্লাসে গিয়ে দেখে রানী নেই। এদিক সেদিকে তাকিয়েও তাকে পাওয়া গেল না। সে সামিয়ার কাছে যায়। সামিয়া, জি স্যার। রানী কোথায়? স্যার, আপনার সাথে সেই যে গেল, তারপর তো আর এলো না। ও আট। স্যারের পর থেকে তাকে আর দেখা যায়নি। শুষ্ক ভেবে নিয়েছে হয়তো ভয় পালিয়ে গিয়েছে। ওকে বসো। শুষ্ক ক্লাস শেষে বের হয়ে গেল। রানীকে সারা কলেজ খুঁজেও পাওয়া যায়নি। শুষ্ক গটগট করে কলেজ থেকে বের হয়ে এলো। গাড়ি স্টার্ট দিয়ে সে চলে যায়। একটা বিশাল বড় বিল্ডিং এর সামনে গাড়ি থামায়। তারপর শুষ্ক বের হয়ে ভেতরে চলে যায়। রানী গাড়ির পেছনের দরজা একটু খুলে উকি দিল। চারপাশটায় চোখ বুলিয়ে নিল। দেখে মনে হচ্ছে অফিস টফিস। আসলে সে পেছনে মাল রাখার জায়গায় লুকিয়েছিল। সেখান থেকে একটু বেরিয়ে নিজেই বলতে থাকে, ভাগ্যিস বুদ্ধিটা মাথায় এসেছিল। আর আয়ানটাকেও কি বলে যে ধন্যবাদ দিব। ও না থাকলে তো এখান পর্যন্ত আসতেও পারতাম না। এত আগে এই গুহার মাঝে বসে থাকলে দম আটকে কবেই মরে যেতাম। ওকে বললাম বলেই তো ডেভিল রাক্ষস বের হওয়ার সাথে সাথে আমায় মেসেজ করে জানিয়ে দিয়েছে। আর আমি টুক করে ওখানে বসে গেলাম। ডাইনোসরটা টেরও পায়নি। নিহাত আয়ান আমায় পছন্দ করে, না হলে তো বলেই দিত। ইস, ছেলেটা কি কিউট। রানী মিষ্টি একটা হাসি দেয়। আবার বলে, এটা তো অফিস, কিন্তু লোকটা এখানে কেন আসল? রানী আশপাশ তাকায়। তারপর উপরে তাকিয়ে নাম দেখে খুব বেশি অবাক হয়। অবাক বলতে ধাক্কা খায় সে। বড় বড় ডিজাইন করা লেখা আছে, রাজ কোম্পানি। এখানে এই লোকটা কি করছে? ভেবে রানীর মন আরো জট পাকিয়ে যায়। সন্দেহের মাত্রাও বেড়ে যায়। রানী ভেতরে যাবে কি যাবে না ভাবতে ভাবতেই দেখে শুষ্ক আসছে প্যান্টের পকেটে হাত দিয়ে। 2-3টা লোক তাকে দাঁড়িয়ে আবার সম্মানও দিল। রানী কিছুই বুঝতে পারল না। সময় নষ্ট না করে দৌড়ে আবার পেছনে গিয়ে বসে পড়ল। শুষ্ক অনেক স্পিডে গাড়ি ড্রাইভ করছে। মাঝে মাঝে খুব জোরে জোরে ব্রেক নিচ্ছে। আর রানী ওখানে থেকে থেকে জান তার বেহাল হয়ে গিয়েছে। শুষ্ককে খুব বকছে। আরে হাতির শক্তি কেন দিচ্ছে গাড়ির উপর? এতটা রাক্ষস মানুষ হয় কি করে? নাকি গাড়ি চালাতে জানে না আল্লাহ জানে। আমার কোমর হাড় সব ভেঙে তো শলা হয়ে যাচ্ছে রে। আরে গন্ডার গাড়িও থামাচ্ছে না। নিজের জান নিয়ে পালাতে পারলে বাঁচি। আল্লাহ দয়া করো। আরে গন্ডার রে। রানী ঝাঁকি খাচ্ছে আর শুষ্ককে বকছে।
বেশ সময় নেওয়ার পর গাড়ি থামল। রানী একটু হাঁফ ছেড়ে বাঁচল। ইচ্ছে করছে এখনই এখান থেকে বের হয়ে যেতে, কিন্তু রাক্ষসের মুখের সামনে যদি পড়ে, তবে তো একদম গিলেই খাবে। তার থেকে না হয় ভালো একটু বসে থাকা যাক। এই ভেবে রানী চুপ করে মুখে হাত দিয়ে বসে আছে। শুষ্ক গাড়ি পার্ক করে দারোয়ানকে বলল, সাইদুল তুই যা তো। কোথায় যাব স্যার? তুই এক কাজ কর, তুই রেস্টুরেন্টে যা। কি কি লাগবে আমি তোকে ফোনে বলে দিব। ঠিক আছে স্যার। সাইদুল চলে যায়। শুষ্ক ভেতরে যায়। আসার সময় আমিনা আন্টিকে চলে যেতে বলল। কাল বলেছিল তার মেয়ে অসুস্থ, তাই পাঠিয়ে দিয়েছে। সাইদুলকে দিয়েও তো খাবার আনতে বলল। এটা দিয়েই চলে যাবে আজ। শুষ্ক চাবি আঙ্গুলের ঢায় ঘোরাতে ঘোরাতে ভেতরে চলে গেল। রানী দরজাটা উঁচু করে দেখে কেউ নেই। কোনো রকম সেখান থেকে বের হয়ে এলো। বিশাল এক বাড়ি। চারপাশটা কি সুন্দর, কত গাছ, অনেকটা জায়গায় শুধু গাছের কারণে সবুজ। বিশাল জায়গা জুড়ে গাছপালা, সুন্দর ফুলের বাগান। সামনে বড় একটা পুল, সেখানে কি সুন্দর মাছেরা দৌড়াদৌড়ি করছে। পাশেই ছোট ছোট কিসের গাছ। বাড়ি তো নয়, যেন বিলাসিতায় ভরপুর। রানী চারপাশ দেখছে আর অবাক হচ্ছে। পুলের কাছে গিয়ে সেখানে হাত দিলে কিছু মাছ তার আঙ্গুল ঠু করে দেয়। রানী খিলখিল করে হেসে হাত তুলে নেয়। তারপর মুখে হাত দিয়ে চারপাশে চোখ বুলায়। ভেতরে যাওয়াটা আমার ঠিক হবে, নাকি চলে যাব? এতটা জায়গা রাক্ষসের ঝাঁকি খেয়ে এসে এমনি চলে যাব? দূর গিয়ে দেখি না গুহায় কে আছে। কথাগুলি বিড়বিড় করে নিজের সাথে বলেই পা টিপে টিপে রানী ভেতরে গেল। দরজাটা খুলে ভেতরে যায়। ভেতরে গিয়ে আরো অবাক হয়। কি সুন্দর করে সাজানো, কত বিলাসবহুল জিনিস। কি সুন্দর ভেতরটা। রানী ঘুরছে আর দেখছে আর অবাক হচ্ছে। শুষ্ক তখন ওয়াশরুমে শাওয়ার নিচ্ছে, লম্বা শাওয়ার নিচ্ছে আর মনে মনে অনেক কিছু ভাবছে। রানী সব ঘর দেখতে দেখতে কোণার এক রুমে চলে যায়। শুষ্কের বিশাল এক ছবি দেওয়ালে ঝুলছে। আশেপাশে কত জিনিস। রুমটা বেশ পরিপাটি। বেডে কি সুন্দর সাদা চাদর বিছানো। দেওয়ালও সাদা, সাথে হালকা রঙের প্রিন্টিং। রানীর ঘরটা খুব পছন্দ হয়েছে। দেখতে দেখতে রানী বেশ ভেতরে ঢুকে গেছে। ওয়াশরুম থেকে শাওয়ারের শব্দটা বন্ধ হয়ে গিয়েছে। দরজা খোলার শব্দে রানী হকচকিয়ে যায়। তাড়াতাড়ি কোনো দিশা না পেয়ে আলমারি খুলে সেখানে ঢুকে শুষ্ক টাওয়াল পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হয়। ভিজে চুল দিয়ে পানি টুপোটুপ করছে। সদ্য গোসল করে আসায় তার শরীরের শুভ্রতা আরো ভেসে আসছে। সামনের চুলের পানি এসে বুক ভিজে যাচ্ছে। রুমের আশপাশ একবার দেখে আলমারির কাছে যায়। আলমারি খুললে রানী গুটিসুটি করে নিচে বসে থাকে। শুষ্কের ভয়ে জোরসর হয়ে চোখ বন্ধ করে আছে। শুষ্ক নিজের কাপড় খুঁজতে লাগে। হেঙ্গার গুলি এদিক ওদিক করতে করতে রানীর হাত পেয়ে টেনে নিজের বুকের মাঝে নিয়ে আসে। পা দিয়ে আলমারির দরজাটা বন্ধ করে রানীকে বুকের সাথে মিশিয়ে নেয়। রানী চোখ বন্ধ করে আছে, যেন এই বুঝি রাক্ষসের করাল গ্রাসে পড়ল। রানী ভয়ে শুষ্কের বুকে মুখ লুকিয়ে আছে। শুষ্ক অপলক রানীকে দেখছে আর মিটমিট হাসছে। রানী কিছুক্ষণ বাদে আস্তে আস্তে চোখ খুলে তাকায়। শুষ্ককে এইভাবে তাকিয়ে থাকতে দেখতে কি করবে সে ভেবে পায় না। তবে খুব ভয় পায়, সাথে লজ্জাও। এভাবে কেউ তাকায় নাকি কারো দিকে? শুকনো ঢুক গিলে শুষ্কের দিকে তাকায়। শুষ্কের বুক থেকে নিজেকে দূরে নিয়ে আমতা আমতা করতে থাকে। আসলে আমি না, আসছি। রানী দৌড়ে চলে যেতে নিলে শুষ্ক পিছন ফিরেই রানীর হাত ধরে তাকে আটকায়। রানী খুব ভয় পেয়ে যায়। রাজ আবার হেঁচকা টানে নিজের কাছে নিয়ে আসে রানীকে। কোমর টেনে আরো কাছে আনে। প্রেয়সী, দেন মাই আইডেন্টিটি কাম দিজ পয়েন্ট। প্রেয়সী, তাহলে আমার পরিচয়ের টানে চলে এলো এখান অবধি। আমি আসলে আমার প্রেয়সী। মানে তুমি আমার ভালোবাসা। কি সব বলছেন এইসব? কি সব নয়, ঠিকই বলছি। আমার পরিচয় জানা এতই দরকার ছিল বুঝি প্রেয়সী? কিসের পরিচয়? শুষ্ক রানীকে ছেড়ে একটু দূরে যায়। রানী দৌড়ে দরজার কাছে গেলে দরজা আর খুলতে পারে না। শুষ্ক মুচকি হেসে পেছনে ফিরেই বলে,
দ্য কিংডম অফ ইউর ড্রিমস ডাজ নট ওয়াক্স ওরাউ। তোমার স্বপ্নের রাজ এত কাঁচা কাজ করে না। মানুষটার কথা শুনে রানী ভীষণ রকম অবাক হয়। ঘন ঘন চোখের পাতা নাড়ে। রানী লুকিং দ্য ডোর। প্লিজ দরজাটা খুলে দিন, প্রমিজ আর কোনো দিন আসব না। আই প্রমিজ। রানীর পেছনে দিকে মুখ করে রাখা মানুষটা শান্ত গলায় বলে, হোয়াই ডোন্ট ইউ কাম হার উইথ সো মাচ ট্রাভেল টু ফাইন্ড আউট মাই রিয়েল আইডেন্টিটি? কেন তুমি না আমার আসল পরিচয় বের করবে বলে এত কষ্ট করে এখানে এলে? না, আমি কখন এখানে এলাম আমি নিজেই জানি না। কিভাবে এলাম তাও জানি না। প্লিজ দরজাটা আনলক করে দিন, আমি বাসায় যাব। রানীর দিকে তাকিয়ে মানুষটা শান্ত গলায় বলে, প্রেয়সী আমি রাজ চৌধুরী। আমি তোমার সেই স্বপ্নের রাজ যাকে দেখার জন্যে সর্বদা তুমি উদ্বিগ্ন থাকো। আমি তোমার ড্রিম বয়, যাকে সব সময় তুমি স্বপ্নে দেখে আসছো কিন্তু বাস্তবে খুঁজে চলেছ। যার অস্তিত্ব ছিল না তোমার কাছে, সেই আমি আজ তোমার নয়ন গোচরে দাঁড়িয়ে আছি। যাকে একটা বার দেখার জন্যে তুমি ব্যাকুল হয়ে থাকো, আমি তোমার সেই রাজ। রানী রসগোল্লার মতো চোখ বড় বড় করে তাকিয়ে থাকে মানুষটার দিকে। রানী কি বলবে ভেবে পাচ্ছে না। তার মুখের কথাও হারিয়ে গেছে। বিশ্বাস করতেও পারছে না এটাই তার সেই রাজ। রানী চোখ বড় বড় করে রাজকে দেখে। রাজ তার সামনে দাঁড়িয়ে আছে। তার থেকেও বেশ লম্বা চড়া একটা মানুষ। টাওয়াল পেঁচিয়ে দিব্যি তার সামনে দাঁড়িয়ে আছে। জিম বডি, চুলে সদ্য দেওয়া পানি টপটপ করে পড়ছে। চুল সামনে এলোমেলো হয়ে আছে। বুকের উপর দানা দানা পানি লেগে আছে। লাল ঠোঁটের কোণায় এক অদ্ভুত হাসি। ঘোর লাগানো চোখে তার দিকে তাকিয়ে আছে। ক্যান নট ইউ বিলিভ মি? বিশ্বাস করতে পারছো না আমায়? আপনি? আই এম রাজ। ইয়েস, আই এম রাজ চৌধুরী। আর এটা 100% ঠিক নয়, সঠিক। রানী অবাক চোখ নিয়েই রাজের খুব কাছে যায়। পা থেকে মাথা অবধি একবার দেখে নেয়। আপনি সত্যিই রাজ চৌধুরী? রাজ মুচকি হেসে রানীর হাত ধরে নিয়ে দরজার কাছে যায়। লক অন করে তাকে নিয়ে একটা রুমে যায়। রুমটার মাঝে শুধু বড় বড় ছবি। রাজ রানীকে নিয়ে খুব বড় একটা ছবির সামনে নিয়ে গিয়ে দাঁড় করাই। রানীর দিকে তাকিয়ে মুচকি হেসে সেখানে থাকা পর্দাটা সরিয়ে নেয়। রানী অবাক হয়ে দেখছে প্রিন্টিং করা রাজের ছবি, যেখানে রাজনেশা ভরা চোখ নিয়ে তাকিয়ে আছে। সাদা একটা শার্ট গায়ে দেওয়া। রানী ছানাবড়া চোখ নিয়ে ড্যাব ড্যাব করে দেখছে। নিচে গোটা গোটা অক্ষরে লেখা, রাজ চৌধুরী। সারা ঘরে এমন অনেক ছবি। রাজের এক একটা ছবির দিকে যে কেউ এইভাবে তাকিয়ে থাকবে। এইগুলি আমার ড্যাড এঁকে গিয়েছিল। জন্মের কয়েক বছর পর মা মারা যায়। ড্যাড সবটা দিয়ে আমায় মানুষ করেছে। ছোট থেকে বড় করেছে। আমিনা আন্টি আমায় লালন পালন করেছে। ড্যাডও সেই আমায় একা করে 2 বছর আগে চলে গেল। এই প্রিন্টিংগুলি 3-4 বছরের আগের। ড্যাড যখন জানলেন ছবি আঁকা মহাপাপ, সেদিন থেকে ছেড়ে দিয়েছিল। আর সেদিনই এই ছবিটা প্রিন্টিং করে শেষ করেছিল। রানী মোহ নিয়ে এক একটা ছবি দেখছে ঘুরে ঘুরে, আর ছবির মাঝে আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে। কি নিখুঁত অঙ্কন! শিল্পকৌশল চুয়ে চুয়ে পড়ছে। কাম দেয়ার। রাজ আলতো হাতে রানীকে টেনে তার বেডরুমে নিয়ে গেল। রানী শুধু রাজ যেদিকে নিয়ে যাচ্ছে সেদিকে যাচ্ছে। তার চোখের চাউনি রাজের দিকে স্থির। তাকে নিয়ে রাজ নিজের রুমে গেল। ওয়ালেট থেকে আইডি কার্ডটা তার দিকে এগিয়ে দিয়ে বলল, জাস্ট লুক অ্যাট ইট মাই কুইন। রাজের হাত থেকে রানী আইডি কার্ডটা নেয়। সেখানে দেখতে পায় রাজের ছবি আর নামের জায়গায় স্পষ্ট অক্ষরে লেখা, রাজ চৌধুরী। তার মানে এই মানুষটা সত্যি সত্যি রাজ, তার সেই আকাঙ্ক্ষিত রাজ। তার এখন কি রিয়েক্ট করা উচিত সে সেটা বুঝতে পারছে না। পাথরের মতো ঠাই দাঁড়িয়ে বারবার রাজকে দেখছে। রানীর এই পরিস্থিতি দেখে রাজ মিটিমিটি হাসে। তারপর বলতে থাকে, তোমার মনে অনেক প্রশ্ন জাগছে তো? আমি এত বড় একজন বিজনেসম্যান হওয়ার পরেও কলেজের টিচার কিভাবে হলাম? কলেজেই কেন গেলাম? আর তোমার সাথে কেন আসতে থাকতাম, তাই তো? রানী চোখের পাতা ফেলতে ফেলতে হ্যাঁ সূচক মাথা নাড়ে। আমি একজন টপার বিজনেসম্যান, কিন্তু নট এ টিচার।
আমি আসলে প্রফেসর পথে যুক্ত ছিলাম না তোমার কলেজে। আমি প্রিন্সিপালের সাথে শুধু চুক্তি করেছিলাম। দেশের সব স্কুল কলেজে আমি টাকা দেই, তোমাদের কলেজেও দেই। সেই জন্যে প্রিন্সিপালও রাজি হয় আমার শর্তে। আর বড় কথা, ইকোনমিক্স ডিপার্টমেন্টে আমি অনেক কিছুই দিতে পারি নিজ থেকে। কিছু টিপস তোমাদের দিলে তা ফিউচারে কাজে আসবে তোমাদের। সেই কারণে আমি জাস্ট কিছু দিনের জন্যে তোমাদের কলেজে গিয়েছিলাম, আর তোমাদের নিউ প্রফেসর হিসেবে পরিচিত হলাম। রাজের কথা শুনে রানী রাজের দিকে হা করে তাকিয়ে আছে। রাজ এতক্ষণ রানীর দিকে তাকিয়ে কথাগুলি বলছিল। এবার সে অন্য দিকে মুখ ফিরিয়ে একটু দূরে গিয়ে বলে, এখন মনে মনে ভাবছো আমি কেন এমনটা করলাম, কেন ওই কলেজে পরিচয় গোপন করে গেলাম? এই তো। রানী কিছুই বলতে পারছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। রাজের কথার উপর হুম না বলার শক্তিটাও যেন সে হারিয়ে ফেলেছে। রাজ নিজেই আবার বলা শুরু করে, আসলে আমি তোমাকে ঠিক আগেই দেখেছিলাম। হুম, আমার মনে তুমি অনেক আগে জায়গা করে নিয়েছিলে। তোমাদের কলেজে গেলাম মাত্র 1 মাস হয়েছে, কিন্তু তুমি আমার মনে জায়গা করে নিয়েছিলে আরো 3 মাস আগে। হ্যাঁ, 3 মাস আগে আমি তোমায় প্রথম দেখেছিলাম একটা বাচ্চাদের স্কুলে। তুমি তখন তাদের চকলেট দিচ্ছিলে, তাদের সাথে খেলছিলে, নাচানাচি করছিলে। তখন তুমি নিজের মাঝে ছিলে না, তোমার মাঝে বাচ্চামি একটা সত্তা দেখা গিয়েছিল, আর সেটাই আমার মনটা কেড়ে নেয়। আমি তখন সেই রাস্তা দিয়েই ড্রাইভ করে যাচ্ছিলাম। হঠাৎ এই রকম দৃশ্য দেখে আমার চোখ সেখানে আটকে যায়। তোমাকে মনের পিঞ্জরে আটকে নেই। চেয়েছিলাম তোমার সামনে যাব, কিন্তু সেদিন আর কি জন্যে যেন পারিনি। রাজ রানীর দিকে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে বলে, তোমার কারণে আমি খুব বড় একটা ডিল মিস করেছিলাম। রানী তখন রাজের দিকে চোখ আরো বড় বড় করে তাকিয়ে রইল, যেন এই তার চোখ বের হয়ে এলো। রাজ নিজের ব্যালকনিতে চলে গেল, আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো, সেদিন তোমাকে দেখতে দেখতে তোমার মাঝে হারিয়ে যেতে যেতে আমি এত ইম্পর্টেন্ট একটা মিটিং মিস করলাম, যার কারণে ডিলটা হলো না। অথচ এটা আমাদের জন্যে খুব দরকার ছিল। বিশ্বাস করো, এত কষ্ট করলাম ডিলটার কারণে, বাট সেটা হলো না। তার জন্যে আমার বিন্দুমাত্র কষ্ট বা খারাপ লাগেনি। সে রাতটা তোমার ছবি চোখে নিয়েই কেটেছে আমার। মনে মনে তোমাকে মনের রানী করব ভেবে নিয়েছিলাম, তোমার ছবি তুলেছিলাম, যার জন্যে তোমাকে খুঁজতে আমার একদিনও সময় লাগেনি। আমি আমার গ্যাংয়ের সবার কাছে মানুষটাকে ছবিটা পাঠিয়ে দেই, তারা তোমার ডিটেলস আমায় দেয়। রাজের প্রতিটা কথা রানীর দম বন্ধ হওয়ার উপক্রম করছিল। নিঃশ্বাস ফেলাও তার জন্যে দায় হয়ে উঠছিল। ক্রমশ দম আটকে আসছিল রানীর। তখন থেকে আমি তোমায় নজরবন্দি করে রাখি। বলতে গেলে তুমি কখন কি করছো না করছো তার হিসাব রাখতাম। তার 2 দিন পর আরেকটা ডিলের কারণে আমায় আমেরিকা চলে যেতে হয়। সেখানে প্রায় 25 দিনের মতো ছিলাম আমি। কিন্তু একটা সময়ও একটা মুহূর্ত ছিল না তুমি আমার চোখের আড়াল হয়েছ। ঠিক কিভাবে ওই সময়ে আমি ডিলটা সামলেছি আমি জানি। এত বড় বড় কাজ করেও আমি কখনো নার্ভাস ফিল করিনি, কিন্তু তুমি মনে থাকায় অনেকটা নার্ভাস ছিলাম। পরে তোমার কথা ভেবেই মনে শক্তি নিয়েছিলাম। ভেবেছি ডিলটা হয়ে গেলেই তোমার সামনে যাব। তুমি আমার লাইফে হয়তো একটা আলো। তাই ডিলটা পেয়ে গেলাম। তোমার কারণে যেটা হারিয়েছিলাম, তার থেকেও বড় ছিল এই ডিলটা। ডিল হওয়ার পরের দিন আমি চলে এলাম। ততদিনে আমি জেনে গিয়েছিলাম রাজ অন্তঃপ্রাণ তুমি। তাই আমি আমার পরিচয় লুকিয়ে তোমার কলেজে গেলাম। যেহেতু তুমি আমায় দেখোনি, ততদিনে আমি জেনে গিয়েছিলাম লোকমুখে আমার নাম শুনেই নাকি তুমি আমাতে প্রাণ হারিয়েছ। রাজ একটু নিঃশ্বাস নেয়, আবার বলে, হ্যাঁ, রিক মাফিকে আমিই মেরেছিলাম। আমার একটা গ্যাং আছে, আর সেই গ্যাংয়ের গ্যাংস্টার আমি। আমার গ্যাংটা কোনো রকম খারাপ কাজ করে না, বরং অসহায় মানুষদের সাহায্য করে। তার জন্যে যত টাকা লাগে আমি প্রে করি, কারণ এত এত সম্পদ আমাদের বেবির কেন তার ছেলে মেয়েদেরও লাগবে না। রাজের এই কথা শুনে রানী ভীষণ লজ্জা পায়, গাল লাল হয়ে ওঠে। রাজ তার দিকে তাকিয়ে মুচকি হেসে চোখ টিপি দেয়। রানী লজ্জায় মাথা নিচু করে। রাজ বলে, এই কারণেই আমি আমার প্রাইভেসি বজায় রাখতাম।
কখনো কোনো ক্যামেরার সামনে যেতাম না। মিডিয়ার সামনে যেতে আমার মোটেও ভালো লাগতো না। আড়াল থেকে আমি আর আমার গ্যাং সবাইকে হেল্প করি। আমাকে অনেক সময় অনেক বাজে লোকের সামনে যেতে হয়। অনেক লোকের সাথে মারামারিতেও যেতে হয়। আমাকে চেনা থাকলে অনেক প্রবলেম হতে পারে, তাই নিজেকে আড়ালে রাখি। তোমার কাছেও আড়াল রেখেছিলাম, কিন্তু তুমি সেই আমার পিছু নিয়ে চলেই এলে এখান অবধি। যে আমি রাজকে এত বড় বড় মানুষ হাতের নাগালে পাইনি। সেই আমি রাজ নাকি একটা পিচ্ছির সামনে। রাজ রানীর দিকে ফিরে মুচকি হাসে। রানী তো লজ্জায় লাল হয়ে আছে। রাজ এগিয়ে তার সামনে যায়। ময়লায় তো পুরো ড্রেস শেষ করে দিয়েছ। আলমারিতে আমার শার্ট আছে আর একটা ট্রাউজার নিয়ে ফ্রেশ হয়ে নাও। কাপড়গুলি আমাকে দিও, আমি ওয়াশিং মেশিনে ওয়াশ করে দিব। রানী ঠিক কি বলবে না বলবে ভেবে পায় না। এমন লোকও দুনিয়ার বুকে আছে ভেবে রানী খুব অবাক হয়। রূপ গিলে এই লোক কি না তাকে আগে থেকেই, তার আকাঙ্ক্ষিত লোকটাই নাকি তাকে ভালোবাসে। রানী এই অবস্থায় রাজের সামনে থাকতে ইতস্তত বোধ করছে। তাই না পেরে সে আলমারির কাছে যায়। কি নিবে ভেবে পায় না। রাজ তার কাছে যায়। আলমারি থেকে সাদা একটা শার্ট বের করে দেয়, সাথে একটা ট্রাউজার। রানী সেই গুলি নিয়ে তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে যায়। রাজের সামনে থাকলে বুঝি সে মরেই যাবে দম আটকে। যেমন অবাক হচ্ছে তেমনি লজ্জা পাচ্ছে। লজ্জায় যেন লজ্জাবতী রানীর মরণ মুখে উপনীত হয়ে যাবে। এই বুঝি দমটা রাজের সামনেই বের হয়ে যাবে। ঘর যেমন বিশাল, ওয়াশরুমও তেমন। রানী বিড়বিড় করে বলে, লোকটার ওয়াশরুমে এত জায়গা লাগে? এই জায়গায় কি করে যে এত বড় লাগে? এটা তো আমার শোয়ার রুমের মতো। হায় মাবুদ, আল্লাহ জানে এখানে উনি শুয়ে টুয়ে থাকে নাকি। রানী ঠোঁট উল্টিয়ে তাড়াতাড়ি শাওয়াল নিয়ে নেয়। তারপর রাজের দেওয়া জামা কাপড় পরে খুব অবাক হয়, যেই মানুষটার জন্যে আল্লাহর কাছে এত দোয়া করল সে আজ নাকি তার জামা গায়ে জোড়ালো। বিষয়টায় রানী খুব অবাক হয়। রানীর চুল এলোমেলো, টপ টপ পানি পড়ছে। রাজ এতক্ষণে প্যান্ট আর কালো একটা শার্ট পরে নিয়েছে। হাতাগুলি বোল্ড করা, চুলগুলি উপর তুলে রেখেছে হাত দিয়ে। সেই লাগছে। রানী ওয়াশরুম থেকে এসে ব্যালকনিতে যায়। রাজ বিছানা ছেড়ে উঠে সেখানে যায়। রাজের সাদা ঢিলে শার্ট আর ট্রাউজার, তার উপর ভেজা চুলের টুপটুপ করা পানিতে রানীকে বলার বাহিরে লাগছে। হুট করে হাঁটু গেড়ে নিচে বসে পড়ে রাজ। ইউ উইল মেরি মি মাই লিটল কুইন? রানী হা করে আছে, চোখের পাতাও ফেলছে না। সেই মানুষটার সাথে বিয়ে না হলে ভেবেছে সে কোনো দিন বিয়েই করবে না। সেই মানুষটাই নাকি তাকে বিয়ের প্রপোজাল দিচ্ছে। রানীর চোখ দিয়ে টপটপ করে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। রাজ উঠে বলে, দুনিয়াতে রাজের জন্যেই আল্লাহ হয়তো তোমায় পাঠিয়েছে। সেই আল্লাহ ছাড়া কেউ তোমাকে আমার কাছ থেকে নিতে পারবে না। রানী অবাক হয়ে রাজকে দেখছে। ওয়েট করো, কফি বানিয়ে আনি। এই বলে রাজ চলে যায়। রানী সেখানে দাঁড়িয়ে কান্না করে, খুশির কান্না। আকাশের দিকে তাকিয়ে ফ্যালফ্যাল করে কান্না করছে। আল্লাহ তার ইচ্ছেটা পূরণ করেছে। আল্লাহর কাছে চাইলেই পাওয়া যায় সব। রানী মনে মনে ঠিক করে নেয় আর বেপরদা চলা যাবে না। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহর জন্যে বাকি জীবনটা পার করতে হবে। ততক্ষণে রাজ চলে এসেছে। দুজন কফি খাচ্ছে নীরবে, কেউ কথা বলছে না। দুজনের মাঝে যথেষ্ট দূরত্ব অবস্থান করছে। আকাশের দিকে তাকিয়ে কফির মগে চুমুক দিচ্ছে। রাজ বলে উঠে, মাই লিটল কুইন, আর কিছু দিন পর না হয় আঙ্কেলের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাব। এই কথা শুনে রানী বিষম খায়, কাশতে থাকে। রাজ তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে, আর ইউ ওকে রানী? পানি দিই? না না, লাগবে না। শিওর? হুম। দুজন আবার কফি খেতে থাকে। সাইদুল হয়তো খাবার নিয়ে চলে এসেছে। তুমি ওয়েট করো, আমি আসছি। রাজ কফির মগগুলি নিয়ে চলে যায়। একটু পর ট্রেতে করে খাবার নিয়ে আসে। এইগুলি খেয়ে নাও, আমি নিচে আছি। আর ওখানে তোমার ড্রেস রাখা আছে, রেডি হয়ে নাও, বাসায় দিয়ে আসবো গিয়ে। রাজ আর কথা না বাড়িয়ে চলে যায়। সে থাকলে হয়তো রানীর অসুবিধা হবে, তাই নিজেকে সামলে চলে গিয়েছে। রানী ভাবতে থাকে, লোকটা অবাকের শেষ সীমানায়।
এত মানুষ দুনিয়ায় দিয়েছ আল্লাহ, তোমার সৃষ্টি কত অদ্ভুত। উনার জায়গায় হয়তো অন্য কেউ থাকলে একা একটা মেয়েকে পেয়ে অনেক কিছুই করতে পারত, কিন্তু উনি, আল্লাহ তোমার কাছে অনেক শুকরিয়া। রানী খাবার খেয়ে ড্রেস পরে নিচে যায়। রাজ তখন ডাইনিং টেবিলে খাচ্ছিল। আর ইউ রেডি? ওকে 5 মিনিট ওয়েট করো, আসছি আমি। রাজ হাত ধুয়ে উপর থেকে চাবিটা নিয়ে এলো। তারপর দুজন বেরিয়ে গেল। রানী সিলবেল না লাগিয়ে বসে আছে। আমাকে মারতে চাইছো নাকি অকালে? রাজের কথায় রানী অবাক হয়ে ভ্রু কুঁচকে তার দিকে তাকায়। রাজ বলল, সিটবেল্টটা না লাগালে যে কোনো সময় অঘটন হতে পারে, আর তোমার সামান্য কিছু হয়ে গেলেও এই রাজ বাঁচবে না। রাজ নিজেই একটু এগিয়ে রানীর সিটবেল্ট টেনে আনে, লাগিয়ে গাড়ি স্টার্ট দেয়। রানী জানালার বাহিরে মুখ নিয়ে ভাবতে থাকে, আল্লাহ, লোকটাকে এতটা ভালো কেন বানিয়ে দিয়েছো তুমি? লোকটা এতটা আকর্ষণীয় কেন? রানী রাজের দিকে তাকিয়ে বলে, আমাকে শপিং মলের সামনে নামিয়ে দিবেন। রাজ ড্রাইভ করতে করতে রানীর দিকে তাকিয়ে বলে, কেন, কিছু কিনবে? দরকার আছে। ওকে, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। না না, লাগবে আমি। শুভ, একদম চুপ। রাজ চৌধুরীর হবু বউয়ের প্রোটেকশনের একটা ব্যাপার আছে না? রাজ রানীর দিকে তাকিয়ে চোখ টিপ দিয়ে মুচকি হাসে। রানী লজ্জায় মাথা নিচু করে নেয়, তারপর মুখ ঘুরিয়ে অন্য দিকে তাকায়। রাজমলের সামনে গাড়ি থামায়। রানী নেমে যায়। তুমি এখানেই দাঁড়াও, আমি গাড়িটা পার্ক করেই আসছি। রাজ গাড়িটা পার্ক করে এসে দেখে রানী সেখানেই দাঁড়িয়ে আছে। রাজ গিয়ে বলে, চলো। কি হলো? আমি ফোচকা খাবো। ও আট। ওমন নোংরা খাবার খেতে হবে না। দেখা যাবে পেটের অসুখের কারণে বিছানা থেকেই উঠতে পারবে না। না, এমন কিছুই হবে না। আমি অনেক খাই, আর খেতে হবে না। চলো, আপনি যান, আমি খেয়ে আসছি। কি? আমি ফোচকা খাবো। তার মানে তুমি খাবে? আপনিও চলুন না, অনেক মজার। ওকে, যাও। রাজ রানী দুজনে সেখানে যায়। রানী এক প্লেট ফোচকা হাতে নেয়। রাজকে বললেও সে এসব খাবে না, তাই রানী খাওয়া শুরু করে। আপনিও নিন না একটা। না, আমি তোমার মতো পচা খাবার খাই না, তুমিই খাও। মোটেও তা নয়, আপনি খান, দেখবেন আপনারও ভালো লাগবে। রানীর জোরাজোরিতে রাজ একটা মুখে দেয়। সে কি ঝাল! সে একদম ঝাল খেতে পারে না। ঝালে চোখ লাল হয়ে আছে, হুহা করছে ঝালের কারণে। রাজকে দেখে রানীর ভয় হয়। না জানি কোন বকা দেয় এখন। দোকানদার পানি দিলে রাজ সে পানি খায় না। তাড়াতাড়ি গাড়ির কাছে যায়, সেখান থেকে এক বোতল পানির অর্ধেক খেয়ে ফেলেছে। তবুও ঝাল কমছে না। পানি খেতে খেতে রাজরানীর দিকে তাকায়। মেয়েটা কি মনের আনন্দে এক প্লেট শেষ করে আরেক প্লেট নিল। ঝালে শিশি করছে, তবুও মন খুলে খেয়েই চলছে। রাজ ঝালের কথা ভুলে রানীর দিকে তাকিয়ে থাকে। ইচ্ছে করছে এই ঝাল কাটাতে রানীর ওই প্রসারিত ঠোঁটকে আঁকড়ে নিতে, কিন্তু তা অসম্ভব এখন। রাজ মুচকি হেসে সেখানে যায়। রাজ 1000 টাকার একটা নোট নিয়ে দোকানদারকে দিলে সে তা নিতে নারাজ হয়। রাজ তার কাঁধে হাত রেখে বলে, ভাই, এই ফোচকা যে কত মেয়ের পছন্দের তা তুমি জানো? কত মানুষকে তুমি এটার দ্বারা খুশি করো বলো তো? সেটা তুমি নিজেও জানো না। বিশ্বাস করো, আমি মন থেকে খুশি হয়ে এটা দিলাম তোমায়, কারণ তুমি আমার কুইনকে খুশি করেছ। রাখো। দোকানদার খুশি মনে টাকাটা নেয়, আর রানী অবাক হয়ে তাকিয়ে থাকে রাজের দিকে। তারপর দুজন মিলে মলের ভেতরে গেল। রানী বোরকার দোকানে গেল। এত দেখেও কালো সুন্দর বোরকা পাচ্ছে না। রানী, তুমি পর্দা করবে? এখন থেকে সত্যিই তুমি বোরকা পরে নিজেকে ঢেকে রাখবে? রানী হ্যাঁ সূচক মাথা নাড়ে। রাজ খুব খুশি হয়, তারপর হাত ধরে বলে, কাম দেয়ার। রাজ রানীকে নিয়ে উপরে উঠে। সে যেতেই দোকানের লোক সবাই দাঁড়িয়ে পড়ে। রাজের যা লাগে এই দোকান থেকেই নেয়। বাকি কাস্টমারদের একটু পরে আসতে বলে দোকানদার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, কি লাগবে বলুন। রাজ কিছু না বলে দেখছিল আশপাশ তাকিয়ে। রাজের এমন কাণ্ডে রানী অবাক হয়। দোকানদার বলে উঠে,
স্যার ম্যাডাম নাকি? রাজ মুচকি হেসে জবাব দেয়, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। স্যার কার জন্যে লাগবে, আপনার নাকি ম্যামের? ম্যামের জন্যে খুব ভালো বোরকা বের করো। ওকে স্যার। দোকানদার ভালো ভালো সব বোরকা রানীর সামনে রাখে। রানী বোরকা দেখছে। রাজ 3টা কালো বোরকা হাতে নিল। তারপর একটা নেয় অনেক রঙের মিশ্রণের, আর একটা সাদার মাঝে ছোট ছোট হালকা সবুজ রঙের ফুল সাথে লতা পাতা আর মেরুনের মিশ্রণের বোরকা নিল। দোকানদারের কাছে এগিয়ে দিয়ে বলল, এইগুলি প্যাক করে দিন। রানী এত বোরকা দেখে অবাক হয়ে রাজকে বলে, এত বোরকা? আমি এত বোরকা নিব? রাজ গরম চোখে রানীর দিকে তাকায়। তারপর রানী ঠোঁট উল্টিয়ে আর কিছু বলে না। রাজ অনেকগুলি স্কার্ফ আর হিজাব, খিমার প্যাক করতে বলে। তারপর রানীর দিকে এগিয়ে আস্তে আস্তে বলে, যখন সেটা পরতে ইচ্ছে করবে সেটাই পরবে। কত এলো তা জেনে তুমি কি করবে? ও মা, না হলে দোকানদার আমায় বেঁধে রাখবে। ননসেন্স কোথাকার! কেন কি করলাম? আমি প্রে করে দেব। কেন বোরকা কি আপনি পরবেন, যে আপনি প্রে করতে যাবেন? রাজ রাগে দাঁত কটমট করে চোখ লাল করে রানীর দিকে ঝুঁকে আঙ্গুল নিজের ঠোঁটের উপর রেখে রানীকে চুপ থাকতে বলে। রানী ভয়ে একটু পিছিয়ে যায়, ঠোঁট উল্টিয়ে ঘন ঘন চোখের পাতা ফেলে চুপ থাকে। রাজ কাণ্ডে প্রে করে সানগ্লাস পরে নেয়। ইস, মানুষটাকে সানগ্লাসে এত যে সুন্দর লাগে, তাও আবার আজ কালো শার্ট পরেছে, চুল গুলিতে জেল দেওয়া, কালো চাপ দাড়ি গুলি মুখের সৌন্দর্যটা দ্বিগুণ করে দিয়েছে। এর উপর কালো সানগ্লাসটা যেন বলার ভাষা হারিয়ে ফেলেছে। তারপর রানীকে নিয়ে বের হয় দোকান থেকে। মলের নিচে নামলে রাজের নজর যায় এক জায়গায় অনেক লোকের সমাগম, চেঁচামেচির শব্দও শোনা যাচ্ছে। রাজ এড়িয়ে রানীকে চলে যেতে চাইলে রানী থেমে যায়। কি হলো? চলো। ওখানে কি হয়েছে? জানি না, চলো। যদি কারো কোনো প্রবলেম হয়। কথাটা শুনে রাজা আর নিজেকে সামলাতে পারেনি। রানীর প্রোটেকশনের কথা ভুলে সেখানে গেল শপিং গুলি রানীর হাতে দিয়ে। এক ছেলে ড্রাঙ্ক অবস্থায় এক মেয়ের হাত ধরে বাজে ব্যবহার করছিল। ছেলের মুখ দেখে রাজের বোঝা বাকি নেই এটা সেই নেতার ছেলে, বকে যাওয়া ছেলে। নেতার ভয়ে কেউ কিছু বলেনি। রাজ আরও একবার তার কুকীর্তির কথা শুনেছে। তার গ্যাংয়ের ছেলে ছবিও দেখিয়েছে। রাজ থমেছিল। আজ এমন একটা দৃশ্য দেখে রাগে রক্ত মাথায় ওঠে তার। রক্ত রাগে টগবগ করছে। সবাই তাকিয়ে দেখছে। মেয়েটার ওড়না নিয়ে টানাটানি করছে। রানী ভিড় ঠেলে সেখানে যায়। পিছনে রানীও যায়। রাজ সরাসরি গিয়ে সেই ছেলের হাত ধরে। ছেলেটা তার দিকে ভ্রু কুঁচকে তাকায় আর নেশার কণ্ঠে বলে, হো আর ইউ ম্যান? তোর জম। ও আট। মেয়েটাকে ছাড়। আরে কে রে তুই? বললামই তো তোর জম। রাজ তাকে আর কথা বলার সুযোগ না দিয়ে ছেলেটাকে মারতে থাকে। মেয়েটা তাড়াতাড়ি দূরে চলে যায়। রাজ তাকে মারছে তো মারছেই। সবাই হা করে দেখছে। রানী তো চোখ বড় বড় করে তাকিয়ে দেখছে আর ঢুক গিলছে। মানুষটা এতটা রাগী! রাজ মারতে মারতে ছেলের অবস্থা বেহাল করে তোলে। শেষে দুপায়ের মধ্যবর্তীতে ছেলেটার নিম্নাঙ্গে লাথি দেয় বেশ জোরে। ছেলে ছিটকে নিচে বসে গোঙাতে থাকে। তারপর পুলিশকে কল দেয়। পুলিশ এসে একে দেখে ভয়ে ভয়ে তার দিকে এগিয়ে যায়। রাজ নিজের পরিচয় পুলিশকে দিলে তারা নির্দ্বিধায় ছেলেটাকে গ্রেফতার করে। রাজের সাথে হাত মিলিয়ে দারোগা বলে, ধন্যবাদ স্যার। আমরা চাকরিতে থাকলেও কিছু মানুষের কারণে নীরব থাকতে হয়। নিজেকে নিয়ে ভয় না পেলেও বউ বাচ্চার কথা তো বাদ দিতে পারি না। আপনার জন্যে খুব সাহস পাচ্ছি। উপর থেকে কল আসলে আমার কথা বলবেন। বেশি সমস্যা হলে না হয় আমাকে জানাবে, আমি দেখে নিব। ওকে স্যার। আর একটু ডলা দিবেন ওকে যেন আর এমন না করে। রাজ ছেলেটার গালে শক্ত এক চড় দেয়। রানী ভয়ে কেঁপে ওঠে। ভেতর তার শুকিয়ে আসছে। পুলিশ ছেলেটাকে নিয়ে যায়। লোকগুলির মাঝ থেকে একজন বলে উঠে, উনি বিজন ইসমাইল রাজ চৌধুরী। এই কথা শোনা মাত্র সবাই হুমড়ি খেয়ে পড়ে। মেয়েরা তার গায়ে এসে পড়ছে একটা ছবি তোলার জন্যে। বিষয়টা রাজের বিরক্ত লাগল। বিষয়টায় রাজ বুঝতে পারছে না। রানীর দিকে তাকিয়ে দেখতে পেল রানীর মুখটা কাচুমাচু হয়ে আছে।
সে বেশ বুঝতে পারছে রানীর এই গুলি একদম ভালো লাগছে না। রাজ জোরে এক ধমক দেয়, তাতেই সবাই দূরে চলে যায় তার থেকে। রানীও এক পা পিছিয়ে পড়ে রাজ রানীর হাত ধরে টেনে গাড়ির কাছে নিয়ে যায়। গাড়িতে উঠে রানী আরো ভয় পাচ্ছে। রাজের রাগী রাগী মুখ আর এলোপাথারি মারের কথা মনে হচ্ছে আর সে ভয় কেঁপে উঠছে। শুকনো ঢুক গিলছে। সিটবেল্ট না লাগিয়ে ভয় গুটিয়ে বসে আছে সে। রাজ বিষয়টা বুঝতে পারছে যে রানী তাকে ভয় পাচ্ছে। সে একটু এগিয়ে গেলে রানী নিজের মাথা পিছনে এলিয়ে দেয়, চোখ বন্ধ করে। রাজ কিছু না বলে মনে মনে হেসে সিটবেল্টটা লাগিয়ে দেয় রানীর। তারপর পানির বোতল তার দিকে এগিয়ে দেয়। খাও। পানি খেতে বললাম। রানী তাড়াতাড়ি পানির বোতল মুখে তুলে নেয়। গোড়গোড় করে অনেকটা পানি খেয়ে নেয়। রানীর এই অবস্থা দেখে রাজ আর সামলে থাকতে পারে না। একটু শক্তি হেসেই দেয়, তবে শব্দ করে নয়। এই হাসিকে অনেকটা মুচকি হাসি হিসেবেও ধরা যায়। প্রেয়সী বুঝি আমায় ভয় পাচ্ছে? আমি বাসায় যাব। আমি ভালোর খুবই ভালো, আর শক্তির জম, তাই কথা মেনে চললে আমার অন্য রূপ দেখতে পাবে না। কিন্তু কথা না শুনলে? আম্মু। আম্মু আমার জন্যে চিন্তা করছে। ননসেন্স মেয়ে। রানী আর একটা কথাও বলে না। পুরো রাস্তায় চুপ করেছিল। রাজও তার ভয় ভাঙ্গাতে চায়নি। ভয় কি সহজভাবে ভাঙ্গানো যায়? ভয় এইভাবে ভাঙ্গা যায় না। ভয় ভাঙ্গাতে হলে যে গভীর মুহূর্ত তৈরি করতে হয়। বাসায় গিয়ে রানী যেন ভাবতেই পারছে না তার সাথে কি না হয়ে গেল। এটা সত্যিই ছিল, নিজেকেও যেন বিশ্বাস হচ্ছে না তার। হঠাৎ তার ফোনের মেসেজ টোন বেজে ওঠে। প্রেয়সী বুঝি আমার কথা ভাবছে? মেসেজটা পড়ে রানী মুচকি হেসে দেয়। রাজের নাম্বারটা নতুন নাম দিয়ে সেভ করে, ড্রিম বয়। ফোনটা রেখে দেয়। মেসেজের রিপ্লে আর দেয় না। অজু করে এসে নামাজ পড়ে শুয়ে পড়ে। অন্য দিনের মতো আজ আর ঘুমের মাঝে রাজকে নিয়ে স্বপ্ন দেখে না। আজ বাস্তবে একটু আগে রাজের দৃশ্যগুলি চোখে ভাসছে। কখন ঘুমিয়ে গিয়েছে সে নিজেও তা হয়তো জানে না। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মায়ের কাছে যায়। মায়ের সাথে গলাগলি করে কিছুক্ষণ বসে থাকে। ঘর থেকে ফোনের আওয়াজ ভেসে আসলে তাড়াতাড়ি চলে যায়। তার ড্রিম বয় কল দিয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করছিলে? আম্মুর সাথে ছিলাম। ও, নামাজ পড়েছেন? কথাটা রানী বলেই নিজে লজ্জা পায়। কিভাবে অনায়াসে কথা বলছে সে। চুপ করে থাকে। ওপাশ থেকে রাজমুচকি হেসে জবাব দেয়, পড়ব। এদিকে রানী চুপ করে আছে। কথা কি উড়ে গিয়েছে? রানী চুপ। কাল কলেজে যাওয়ার সময় কল দিও। ইনফেক্ট আমিই থাকবো ওখানে। ক্লাস করাবেন? না, আর কলেজে ক্লাস করাবো না। কাল তোমায় কিছু শিট দিয়ে দিব, সেগুলি কমপ্লিট করবে। ঠিক আছে, মন দিয়ে পড়বে। আমার মতো হতে হবে। পড়ে আমাকে হেল্প করবে। রানী চোখগুলি বড় করে ঢুক গিলে শব্দ করে। এই ভিতর ডিম, এত ঢুক গিললে চলবে? রাজের কথায় রানীর বিষম খাওয়ার উপক্রম। চোখগুলি ডিমের মতো বড় বড় করে চেয়ে আছে। ওই মুখে মশা ঢুকবে। রাজ এই কথা বলে ওপাশ থেকে জোরে হেসে দেয়। রানী মুখ বন্ধ করে চোখের পাতা ফেলে। আমার কাজ আছে, রাতে কথা হবে। পড়তে বসো। বাই। রাজ ফোন কেটে দিলে রানী ভাবতে থাকে, লোকটা এতটা বুদ্ধিমান কিভাবে? আন্দাজেও ডিল ছুড়লে লেগে যায়। আসলে কি লোকটা মন পড়তে জানে? আল্লাহ জানে এমন শক্তি উনাকে দিয়েছে কিনা। এমন করে দিন যাচ্ছে। ফোনে কথা বলা, পড়ার টিপস দেওয়া, শীত দেওয়া, উপদেশ সব মিলিয়ে রাজরানীকে ব্যস্ত আর নজরে রাখে। সেদিন রাতে রাজ কল করে বলছিল, যেগুলি পড়তে বলেছিলাম সেগুলি শেষ হয়েছে তো? আচ্ছা, আমাকে কি আপনার রোবট মনে হয়? এত পড়া উপদেশ দেন কি করে? একটুও কি ভাবেন না যে আমার মতো এত ছোট একটা মেয়ে কি করে সবগুলি মেনটেন করবে? এতগুলি যে দেন, আপনিও কি একটু বোর হন না? হোয়াট দা, কি বলছো তুমি? রাজের ধমক সুরে করা কথা শুনে রানী ভয় পায়। সত্যি তো কি কথা বলে ফেলেছে। জিহ্বায় কামড় দিয়ে রাখে রানী। না জানি কি শুনতে হয় তার। ওদিকে রাজের একটু রাগী হলো আর কি।
বেচারা মুখের উপর কথা একদম বরখাস্ত করতে পারে না। আসলে আমি না, বাদ দিন। কি করছেন? আসতে হবে? কি, তোমার বাসায় আসতে হবে? রানী ভয়ে বলতে থাকে। কেন? মুখের উপর কথা বলার শাস্তি দিতে। রানী চুপ। কি হলো? আসলে আমি বলি না। কিভাবে যে বলে ফেললাম বুঝতে পারছি না। ও তুমি বলনি? তো কে বলল? আসলে সত্যিই আমি বলিনি। বলেছে তো আমার ঠোঁট আর জিহ্বা। এখানে আমার দোষ কি বলুন? রানীর এমন ভীতু সুরে কথায় রাজ জোরে হেসে দেয়। রানীর ভয়টা একটু কমে। একটা মাস এমন করেই চলে গেল। সেদিন রাজ জানালো, শুনছেন আপনি? বলুন। আমি চলে যাচ্ছি। রাজের কথায় রানী খুব ভয় পায়। যাচ্ছেন মানে? কোথায় যাচ্ছেন? আপনি চলে গেলে আমার কি হবে? রানী নিজের কথায় খুব লজ্জা পায়। আমতা আমতা করে বলে, না আসলে আপনি কোথায় যাবেন, আমি আসলে সেটাই জিজ্ঞাসা করছিলাম। ও তাই? তা নয় তো কি? আমি তো ভাবলাম। আপনি কি ভাবলেন? আমি লন্ডন যাচ্ছি। রানী চুপ। কয়েকদিন পরই চলে আসব। রানী চুপ। আমি জানি প্রেয়সী আমার মাঝে ডুবে থাকে। ইনশা আল্লাহ এটা হয়তো আর বেশি সময়ের জন্যে হবে না। রানী চুপ। চিন্তা করো না, 4-5 দিনের একটা মিটিং আছে। না গেলেই নয়। তাই তো। কবে যাবেন? কাল। কখন? দুপুরের ফ্লাইটে। ও, কল দিলে নিচে নামবে, একবার দেখে যাব। রানী চুপ। মন খারাপ বুঝি? সাবধানে যাবেন। রানী আর কিছু না বলে ফোন কেটে দেয়। খুব খারাপ লাগছে তার, তাই আর কথা বলতে চায়নি। গলাও ধরে আসছিল কষ্টের ঘোরে। ওদিকে রাজমুচকি হেসে ঠোঁটের ফাঁক দিয়ে বলে দিল, পাগলি একটা। পরের দিন রাজরানীকে কল দিল। রানী ওড়না গায়ে জড়িয়ে নিয়ে উপরের ব্যালকনিতে গেল। রাজ একবার দেখে নিল তার প্রেয়সীকে। তারপর একটু হেসে গাড়ি নিয়ে চলে গেল। রানীর চোখের কোণায় এক ফোঁটা পানি চলে হলো। ফোনের মেসেজ টোন বাজলে রানী ব্যালকনি ছেড়ে রুমে যায়। হ্যাঁ, রাজ মেসেজ দিয়েছে। পাগলি, কান্না করার কিছু নেই। চোখের পানিটা মুছে নিও। সাবধানে থেকো, আমি হয়তো এই কদিন বিজি থাকব। একদম বেখেয়ালি হবে না। নিজের খেয়াল রাখবে আর সময় মতো পড়বে। কাঁদে না পাগলি আমার। পিচ্ছির জন্যে চকলেট নিয়ে আসব। রাজের মেসেজ পড়ে রানী এক গাল হেসে দেয়। লোকটা পারেও বটে। আস্ত একটা পাগল। পরপর 4 দিন কেটে যায়। সত্যিই রাজ একবারও রানীর সাথে যোগাযোগ করেনি। একটা বার কল দেয়নি। তবে গিয়ে একটা মেসেজ দিয়ে জানিয়ে দিয়েছিল সে সাবধানে গিয়েছে। সে যেভাবে বলেছে রানী যেন সেভাবেই চলে, সাবধানে যেন থাকে। রানী দুপুরে খেয়ে শুয়েছিল, কিন্তু তার ঘুম আসছিল না। তখন ঘড়িতে 3:15। সে ফোন হাতে নিয়ে ব্যালকনিতে যায়। যদি রাজ ফোন করে, সে বলেছিল 4 দিন লাগবে। আজ 4 দিন হলো, এলোই না। একটা বার কথাও বলল না। রানীর খুব অভিমান হলে, পাহাড় সমান অভিমান। মন খারাপ করে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। তার একটু পর ফোন বেজে ওঠে। রানী স্ক্রিনের দিকে নজর দিলেই দেখে রাজ কল দিয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রেয়সী বুঝি খুব রেগে আছে? রানী চুপ। আমার প্রেয়সীকে বলে দিও তো তার স্বপ্নের মানুষটা স্বপ্ন পূরণ করতে খুব ব্যস্ত ছিল। মিটিং এর জন্য এক দণ্ড দম নিতে পারিনি। রানী চুপ। কি হলে বলো, আমার প্রেয়সীকে জানাবে তো? রানী চুপ। সরি, প্লিজ সরি। বিশ্বাস করো খুব ব্যস্ত ছিলাম। সেটা আমাকে বলছেন কেন? এটা বুঝি অভিমান? আমি আপনার উপর অভিমান করব কেন? কারণ আমি যে তোমার মনে অবস্থান করি। এত যখন বুঝেন, একটু খোঁজখবর নিলে আপনার কোন ডিলটা মামার বাড়ির আদর খেতে চলে যেত। কথাগুলি রানী নিজের মনে মনেই বলে। প্লিজ সরি। এই কান ধরছি। রানী চুপ। প্রেয়সীর জন্য এতগুলি চকলেট নিয়েছি। রানী চুপ। তবুও মন ভরেনি। রানী চুপ। কাল আসছি। কথাটা শুনে রানী খুশি হয় মনে মনে, কিন্তু তা বাহিরে প্রকাশও করে না। রাজকেও বুঝতে দেয় না, চুপ থাকে। কাল দেখা হচ্ছে, কিন্তু লাগবে না। ওকে অভিমান না হয় সামনাসামনি ভাঙব।
রানী চুপ। ওই, কখন আসবেন? সকালে। সাবধানে আসবেন। ও। রাজের কথা শেষ করার আগেই রানী ফোন কেটে দেয়। রাজের রাগ হয়। রানী ঘরে চলে যায়। ওয়াশরুম থেকে এসে দেখে আননোন নাম্বার থেকে কল এসেছে। ফোন তুললেই ওপাশ থেকে একটা সুরেলা কণ্ঠ শোনা যায়। আসসালামু আলাইকুম। হ্যালো, কে বলছেন? আমার সাথে একটু দেখা করতে হবে তোমায়। কে বলছেন আপনি? সেটা পরেই বুঝতে পারবে। আমি তোমার বাসার সামনের ক্যাফেতে বসে আছি। চলে এসো। আর যদি না আসো জীবনে ঠকে যাবে। এইটুক বলেই অজ্ঞাত ফোন কেটে দেয়। রানী বুঝতে পারে না কি করবে। তার যাওয়া ঠিক কি না। উনি বাকে কিসের ঠকার কথার বলল? বেশি দূর নয়, তাই রানীও কৌতূহলের জন্যে বোরকা পরেই নিল। পরের দিন সকালে রাজ বাংলাদেশে নেমেই আগে রানীর বাসার সামনে যায়। রানীকে বার কয়েক ফোন দেয়, কিন্তু সে ফোন রিসিভ করছে না। রাজ খুব অবাক হয়। রানী তার কল ধরছে না। এটাও সম্ভব যে মেয়ের মনে সর্বক্ষণ সে থাকে সেই মেয়ে কি না তার কল পিক করছে না। ভেবেই রাজের অবাকের সাথে রাগ হয়। 10টার উপরে কল দিয়েও কল রিসিভ হয় না। রাজ একটা মেসেজ পাঠায়, রানী রাগ না উঠিয়ে নিচে নামো। হারি আপ। রানী মেসেজ সিন করেও কিছু বলে না, চুপ করে বইয়ে মুখ দেয়। রাজ আরও কয়েকবার কল দেয়, রানীর কোনো সাড়া শব্দ নেই। 2 মিনিটের মাঝে নিচে না নামলে আমি কিন্তু তোমার নাম ধরে চিৎকার করব। রানী বেশ বুঝতে পারছে এই লোককে দিয়ে সব সম্ভব, তাই রানী না পেরেই নিচে নামল। রাজ দাঁত কিরিমিরি করে বলে, কোথায় ছিলে তুমি? আমার কল কেন ধরছিলে না? রানী শান্ত গলায় বলল, কিছু বলবেন? হোয়াট ডু ইউ মিন? আমি জিজ্ঞাসা করেছি আপনি কিছু বলবেন আমায়? তোমায় আমি কিছু জিজ্ঞেস করছি না। বলুন, কোথায় ছিলে? আমার ঘরে। কল কেন ধরছিলে না? এটা আমার ইচ্ছে। ইচ্ছে মাই ফুট। রানী চুপ। এনিওয়ে এই গুলি নাও। কোনো দরকার নেই। মানে আমি এই গুলি নিব না। কেন? একজন অপরিচিত লোকের কাছ থেকে আমি কিছু নিব না। নিতে চাইও না। দেখো রানী, আমার রাগ উঠিও না। তো আপনাকে কে রাখতে বলল? প্লিজ গো। রাজ দাঁত কটমট করে গাড়িতে সজোরে একটা কিল দেয়। রানী ভয়ে কেঁপে ওঠে। রানীর দিকে ঝুঁকে কিছু বলতে গিয়েও বলে না, চুপ করে চলে যায় গাড়ি নিয়ে। রাজ বাথরুমে বসে আছে। শাওয়ার থেকে পানি পড়ছে তার সারা গায়ে। রানীর কথার ধরন আর তার ব্যবহার নিয়ে সে চিন্তিত। কি হলো? এক রাতে একটা মানুষের এতটা পরিবর্তন কেন? রাজ কিছুই ভেবে উঠতে পারছে না। না হদিশ মিলছে না এই কথার উত্তরগুলি। দীর্ঘ একটা শাওয়ার নিয়ে রাজ ওয়াশরুম থেকে বের হলো। মাথাটাও বেশ ঠান্ডা আছে। রানীর কাছ থেকে জানতে হবে কি হয়েছে। তাই রানীকে কল দেয় সে। রানী কল না ধরে কেটে দেয়। রাজ মেসেজ পাঠায়, প্লিজ পিক আপ দ্য ফোন। রানী কল ধরে না। এই মানুষটার কল ধরে কি হবে তার? রাজ ঠান্ডা মাথায় ওয়াশরুম থেকে বের হয়ে এলেও এখন মাথায় আস্তে আস্তে রাগ উঠে যাচ্ছে। কল দিচ্ছে তো দিচ্ছেই, রানীর কল ধরার কোনো নাম নেই। রাজের রাগ হচ্ছে অনেক। প্রায় 20 বার কল দেওয়ার পর রানী কল ধরে। রাজ মাথা ঠান্ডা রেখে বলল, কি হয়েছে তোমার? আপনার কি হয়েছে সেটা বলুন। গাধার মতো কল কেন দিচ্ছেন? কি, এতবার কল কেন দিচ্ছেন? আচ্ছা বলবে আমায় কি হয়েছে তোমার? ধ্যাত যত সব ন্যাকা ন্যাকা কথা, যেন কিছুই জানে না। আজাইরা লাড্ডু কোথাকার। রানী রাগে ফোন কেটে দেয়। রাজেরও রাগ হচ্ছে। ফোনটা আছাড় দিয়ে বিছানায় ফেলে দেয়। তারপর এত না ভেবে লম্বা একটা ঘুম দেয়। রাতেও অনেকবার কল দেয়, রানী কল ধরে না। শেষে ফোন বন্ধ করে রাখে। এবার রাজের ভীষণ রাগ হয়। কিছু বলছেও না, কেন এমন করছে। পরদিন সকালে রাজ ফ্রেশ হয়ে কলেজের সামনে যায়। কিন্তু কলেজের সময় পের হয়ে গেছে, তবুও রানী আসছে না। হয়তো আসবে না ভেবে রাজ গাড়ি নিয়ে অফিস চলে গেল। রানীর কিছু ভালো লাগছে না, তাই আজ কলেজেও যায়নি। সে ভেবেই পায় না সত্যিই মানুষটা এমন। তবে এত দিন যে সে এই মানুষটার কারণেই অবাক হয়েছে সে কিনা। রানী কান্না করে দেয় কথাগুলি ভেবে। সেদিন আর কথা হয় না তাদের।
রাজ রাগে ফেটে যাচ্ছে। কি হয়েছে কিছুই বুঝতে পারছে না। রাতে রাজ একা সুইমিং পুলে বসে ভাবছিল। এমন সময় তার কল আসে। তার গ্যাংয়ের একজন কল দিয়েছে। হ্যালো, বসো। খবর পেলি কিছু? বসো, আপনি আসার আগের দিন ম্যাম তাদের বাসার সামনে ক্যাফেতে একজনের সাথে দেখা করেছে। আর আপনি না থাকাকালীন তিনি ঘর থেকে একবারও বের হয়নি। কে ছিল? কার সাথে দেখা করেছে? বসো, জানতে পারলাম একজন মহিলা। যত তাড়াতাড়ি পারিস মেয়েটাকে বের করার চেষ্টা কর। ওকে, বসো। মনে রাখিস খুব তাড়াতাড়ি। ঠিক আছে, কিন্তু বসো। কি হয়েছে? বসো। শাহিন জেল থেকে মুক্তি পেয়েছে কিছুদিন হলো। হোয়াট? বসো। আপনি ব্যস্ত ছিলেন তাই বলা হয়নি। খুব রকম হাঙ্গামা করছে সে। ওকে দেখছি, রাখো। সবাইকে সাবধানে থাকতে বলিস। ওকে, বসো। রাজ ফোন কেটে দিয়ে গভীর চিন্তায় পড়ে যায়। তবে কি শাহিনী কোনোভাবে? রাজ নিজে মনে মনে অনেক কিছু ভেবে নেয়। আর সময় দেওয়া চলবে না। এরপর হয়তো খুব দেরি হয়ে যাব। তাই আর অপেক্ষা করে সময় নষ্ট না করাই ভালো। রাজ মুখে এক অদ্ভুত বাঁকা হাসি নিয়ে বলতে থাকে, মাই লিটল অ্যাঞ্জেল, আসছি আমি, খুব বেশি দেরি নয়। অপেক্ষা করো। সকালে রাজ ফুরফুরে মেজাজে ঘুম থেকে উঠে শাওয়ার নেয়। প্রিন্সের মতো আজ নিজেকে সাজায়। মুখে সেই এক গালে হাসি। রানী ঘুম থেকে উঠে ছাদের এক কোণায় মন মরা হয়ে বসে আছে। যাকে পছন্দ করল, মনে মনে কত কিছু ঠিক করে নিল। আকাঙ্ক্ষিত মানুষটার দেখাও পেল। অবশেষে সেই মানুষটা কিনা। তবে এতদিন কি তার সাথে নাটক করল? সব তার অভিনয় ছিল। কিন্তু কি করে সম্ভব? মানুষ কি এতটাও নিখুঁত অভিনয় বাস্তবে করতে সক্ষম হয়? কেন জানি রানীর এই কথাগুলি মনে আসলেও মানতে তার খুব বাধা লাগে। কষ্টও হয়। বারবার সেদিনের মেয়েটার কথা মনে হয়। মনে হতেই রাজের প্রতি রাগ আর বিতৃষ্ণা চলে আসে। আবার কি ভেবে চাইলেও রাজের প্রতি ঘৃণা আনতে পারে না। সব মিলিয়ে নাজেহাল অবস্থা তার। যতই হোক, এতদিন তার মনের মাঝে যে ছিল তাকে কি করে। বেশ বেলা হয়ে গিয়েছে। সেই যে রানী 10টা 20 ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছাদে এলো। এখনো সেই এখানেই দাঁড়িয়ে আছে। এখান থেকে একটুও নড়েনি। হয়তো এখন বেশ বেলা হয়ে গিয়েছে। হয়তো অনেক সময় হয়েছে সে এখানে এসেছে। তবুও এখন যেতে ইচ্ছে করছে না তার। তার কানে নিচ থেকে হাসির আওয়াজ ভেসে আসছে। তার বাবা সচরাচর এমন অট্টহাসি হাসে না। কিন্তু আজ যেন তিনি হেসে বাড়ি মাথায় তুলে ফেলছে। রানী অনেকটা বিরক্ত আর আগ্রহ নিয়ে নিচে নামল। ড্রয়িং রুমে গিয়ে তার চোখ ছানাবড়া হয়ে যায়। অবাক হয়ে তাকিয়ে আছে সামনের মানুষটার দিকে। রাজ হাসি হাসি মুখ নিয়ে তার বাবার সাথে কথা বলছে। অন্যদিকে তার বাবা রাজের কথা শুনে জোরে হাসছে। রান্নাঘরের দিকে নজর দিলে দেখে তার মা খুব ব্যস্ত হয়ে কিছু করছে। হয়তো ওই লোকটাকে আপ্যায়নের ব্যবস্থা করছে। রাজ রানীর দিকে তাকিয়ে মুচকি হাসল। এই প্রথম মনে হয় রাজের দাঁত বের করা হাসি দেখল রানী। কতটা মায়া মাখানো, সুদর্শনে হাসি। রানী ঢুক গিলল। চোখের পাতা ফেলে সামনের দিকে এগিয়ে গেল। মেয়েকে দেখে আরমান বলল, আয় মা আয়। রানী চুপ। দেখ মা কে এসেছে। রাজ চৌধুরী। রানী বিড়বিড় করে বলছে, আব্বু, তোমার থেকে আমি ওই মানুষটাকে বেশি চিনি হারে হারে। কিছু বলছিস মা? না আব্বু। উনি এখানে কেন? সুখবর নিয়ে এসেছে। রানী ভ্রু কুঁচকে একবার রাজের দিকে তাকায়। রাজ ঠোঁট চেপে হাসে। আবার তার বাবার দিকে তাকায়। কি খবর? মানে সুখবর? তোর আর ওনার বিয়ে? কি? বলেই রানী বসা থেকে উঠে দাঁড়ায়। ওদিকে তার মা ট্রে হাতে নিয়ে এত এত নাস্তা নিয়ে এলো রাজের জন্যে। তা দেখে রাজ আদিক্ষেতা দেখিয়ে বলল, আরে আন্টি, এত কিছু আনার কি দরকার ছিল? আরে না বাবা, খাও খাও। আমাদের পরিবারের সদস্য হতে চলেছ। তোমাকে যত্ন তো একটু করতেই হয়। আরমান বলল, হ্যাঁ বাবা, খাও। লজ্জা পেও না। একটু পর থেকে তো এই বাড়ির মানুষই হয়ে যাবে। মুখে দে তো হাসি। রাজ মুচকি হাসে। আবার রানীর দিকে তাকায়। ওদের অগোচরে এক চোখ টিপ দেয়। রানীর খুব রাগ হয়।
তার গা জ্বলে যাচ্ছে এমন কথায়। তাদের কথা শুনে রানী হ্যাবলার মতো দাঁড়িয়ে আছে। কি যা তা বলছো তোমরা? যা তা মানে? তা নয় তো কি আব্বু? কি বলছো তোমরা এইসব? কি বলছি শুনতে পাচ্ছিস না? রাজ বাবা তোর বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। মানে কি? রানী তুই কি তোর আব্বুর কথা শুনতে পাচ্ছিস না নাকি বুঝতে পারছিস না? আম্মু এইসব আন্টি আঙ্কেল কি বলছে তুমি কি বুঝতে পারছো না? একটু পর আমাদের বিয়ে। ওদের কথার মাঝে রাজবা হাত ঢুকিয়ে এই কথা বলল। বিয়ে মানে কি? আপনি আর কয়টা? রানীর কথা শেষ করার আগে রাজ সিনথিয়াকে কিছু শপিং এগিয়ে দিয়ে বলল, আন্টি এই গুলি রানীকে পরিয়ে দিন। দাও বাবা। সিনথিয়া শপিং গুলি হাতে নেয়। এদিকে রানীর কথা কেউ শুনতেই চাইছে না। হয়তো রাজ নয়তো আরমান আর না হয় সিনথিয়া কোনো না কোনো ভাবে তাকে আটকিয়ে দিচ্ছে। নে এই গুলি পরে রেডি হয়ে আয়। সিনথিয়া রানীর হাতে ব্যাগগুলি দিলে রানীর আগে সেই গুলি মাটিতে ছুঁড়ে ফেলে ফুসফুস করতে করতে নিজের রুমে চলে যায়। মেয়ের এমন অবস্থা দেখে সিনথিয়া বিনয়ের সাথে বলে, কিছু মনে করো না বাবা। আসলে ইটস ওকে আন্টি। ওকে আমি ভালো করেই চিনি। আরমান বলল, এই কারণেই তো তোমার হাতে ওকে দিতে আমি সময় নিচ্ছি না বাবা। রাজ মুচকি হাসে। সিনথিয়া ব্যাগগুলি নিয়ে আবার রানীর রুমের দিকে যায়।